পুজো শেষ হলে চট করেই কেমন পুজো পুজো গন্ধটা চলে যায়, তাই না রে? তাহলে তুমি কিসের গন্ধ পাও? কেমন যেন হঠাৎ করে একটা নাড়ু নাড়ু গন্ধ চলে আসে নাকে। জয় গুরু, ঠিক বলেছো গুলটে মামা। আগামীকাল তো লক্ষ্মী পুজো, সব বাড়িতেই নাড়ু তৈরি হচ্ছে, সেই গন্ধই তুমি পাচ্ছ। গুলটে মামা, আমাদের বাড়িতেও মা নাড়ু তৈরি করছে। পার হেড 2টো করে পাই, বেশি অ্যাডভার্টাইজিং করিস না। গত বছর আমিও কিন্তু তোমায় অনেকগুলো নাড়ু খাইয়েছিলাম। ওরে, নাড়ু কখনো গুনে খেতে নেই রে, লক্ষ্মী ঠাকুর পাপ দেবেন। তবে কি জানো গুলটে মামা, ওই ঝোলা গোবিন্দ গুড়ের এত দাম বাড়িয়ে দিয়েছে না। ঠিক ঠিক, বাবা তো বলছিল এবার নাড়ুই করবে না। দূর দূর, এখানে তো দেখছি নাড়ু সবাই তৈরি করে। যা বাবা, তৈরি করবে না তো কি করবে? ওরে, গলতপুরের অজানা বলদের দল, নাড়ুলিতে নাড়ু গাছে হয় রে, গাছে। নাড়ু গাছ? হ্যাঁ রে ব্যাগরা বলদ ঘটন, নাড়ু গাছেই হয় সেখানে। ব্যাপারটা একটু ঝেড়ে কাছে তো গুলটে মামা। কাছাকাছির কি আছে, ভূগোল বইটা যদি ভালো করে পড়তি তাহলে জানতে পারতি নাড়ুলি বলে একটা জায়গা আছে। সেখানে তো আর এই গলতপুরের মতো ক্যালটাবুলাস লোকজন থাকতো না, ওরা সবাই নিজেদের বাড়িতে নাড়ু গাছ লাগাতো। তুমি কি করে জানলে গুলটে মামা? এই কে রে পাঁচু? ওরে গলতপুরের কিচ্ছু না জানা বলদ ভেন্ডি, আমি যে বেশ কিছু বছর নাড়ুলির জমিদার শ্রীমান নাড়ুগোপাল নরবরে মশাইয়ের জমিদারিতে কাজ করতাম। তুমি কি কাজ করতে গুলটে মামা? এই বেশি কিছু না, আমার কাজ ছিল রোজ সকালে জমিদার নাড়ুগোপাল মশাইয়ের নাড়ু বাগানে গিয়ে নাড়ু গাছ থেকে নাড়ু পাড়া। জয় গুরু। সেই থেকে ইচ্ছে মতো নাড়ু খাওয়ার অভ্যেসটাও হয়ে গেছে রে। এভাবে গোনাগুনটি নাড়ু খেতে ভালোই লাগে না? ইস, কি ছিল সেই সব দিন। আমার ঘরেই তো 2 ড্রাম ভর্তি নাড়ু ছিল, রাতে ঘুম ভেঙে গেলেই টুক করে একটা নাড়ু মুখে পুড়ে দিতাম। ওখান থেকে একটা নাড়ু গাছ নিয়ে আসতে পারলে না? এই যে দেখছি একেবারে লাস্ট বেঞ্চের বলদ। ওরে, নাড়ু গাছ কি আর এই গলতপুরের মাটিতে হবে? এর জন্য দরকার গুড়েলা মাটি। হ্যাঁ রে, নাড়ুলির মাটি ছিল গুড়েলা, আর আমাদের গলতপুরের মাটি হলো মাটলা। মাটলা মাটিতে নাড়ু গাছ হয় না। জয় গুরু। আর তাই তো আমাদের নাড়ু তৈরি করতে হয়। আর সেই সুযোগে ওই ঝোলা গোবিন্দ বেশি বেশি করে গুড়ের দাম বাড়িয়ে দেয়। কি আর করা যাবে, চিনির দামও তো বেশি। কিছু তো একটা করতেই হবে দেখছি। আচ্ছা, পিসিমা নাড়ু করে না? ওরে, আমাদের বাড়িতে কি লক্ষ্মী পুজো হয় অলক্ষ্মী বলদ? পিসিমাকে বলে দেখো না। বলছিস? হ্যাঁ গো। ঠিক আছে, যাই বলে দেখি, যদি কম বাজেটেও একটা লক্ষ্মী পুজো টুজো করা যায়। হ্যাঁ, যাও যাও। হ্যাঁ, যাই তবে। উফ, পিসিমা যদি লক্ষ্মী পুজো করে তাহলে আমরা বেঁচে যাই। কেন কেন? ঘটন, সত্যিই তুই ক্যালটাবুলাস বলদ। ওরে, পিসিমা তখন তো নাড়ুও বানাবে, গুলটে মামা তখন আমাদের নাড়ু আনবার জন্য কম চাপ দেবে। নয়তো এখন রোজ সকাল বিকাল আড্ডা এসেই বলবে 1 পিস অন্তত নাড়ু মুখে না দিলে নাকি ওনার আড্ডাই জমবে না। ঠিক ঠিক। যা এবার বাড়ি যা সবাই, আমিও ঢুকি, দেখি মা নাড়ু বানানো শুরু করলো কিনা। হ্যাঁ হ্যাঁ, আমরাও যাই। পিসিমা, মাই ডার্লিং পিসিমা। কি বলছিস, বলে ফেল। আচ্ছা, তুমি নাড়ু বানাতে পারো না? কেন পারবো না? তোর পিসে মশাইকে কি কম নাড়ু খাইয়েছি রে? হ্যাঁ, তখন জমিদার বাড়িতে ধুমধাম করে লক্ষ্মী পুজো হতো। 10-12 জন মিলে আমরা 3-4 দিন ধরে নাড়ু বানাতাম। সে একদিন ছিল, কারি কারি নারকেল ইয়া বড় বড় কড়াইয়ে গুড় পাক হচ্ছে। তাহলে তো তুমি অনেক বড় নাড়ু শিল্পী ছিলে পিসিমা, তুমি আবার নাড়ু বানানো শুরু করো। ওরে মুখ পোড়া, 1 কেজি গুড় কেনার ক্ষমতা নেই, আর নাড়ু বানাবো? হ্যাঁ, লক্ষ্মী পুজোটাও তো করতে পারি না। कोई चिंता नहीं है पिसीमा, আমি গুড় এনে দেবো। 1 কেজি নয়, 10 কেজি। হতো ছাড়া গুড়ের কেজি কত জানিস? তাছাড়া নারকেলই বা পাবো কোথায়? একটা নারকেল কেনবার মুরদও তো নেই তোর। নাড়ু খাবে? নাড়ু আমি বানাকেই খায়েঙ্গা। চান করে আসছি, ভাত বাড়ো। নড়া, তোর দেখছি বিজনেস বুদ্ধি নামতে নামতে একেবারে হাঁটুতে চলে এসেছে। কেন এ কথা বলতেছেন কেন? আমি তো এখন 4 কাপ চা খেলি পরি 1 কাপ চায়ের দাম নিকে রাখি। এখন নাড়ু সিজন চলছে, নাড়ু বেচতে পারিস না? আপনার বিজনেস বুদ্ধি দেখতেছি একেবারে হাঁটু ছেড়ে গোড়ালিতে চলে এসেছে। কেন কেন? নাড়ু তো প্রত্যেক বাড়িতেই তৈরি হয়,
কিনে খাবে কজন? তাছাড়া গোবিন্দ বাবু গুড়ের যা দাম করেছে, নাড়ু বেশি আর লাভ হবে নে। ওই ঝোলা গোবিন্দই দেখছি যত নষ্টের গোড়া। ঠিক ঠিক, ওর জন্যই গলতপুরের লোকজন ইচ্ছে মতো নাড়ু খেতে পারে না। এত বড় একটা ব্যাড অন্যায় আমি কিছুতেই সহ্য করবো না। আপনার অসহ্য হলি পরেও গোবিন্দ বাবুর কিচ্ছু যাবে আসবে না। শুনতেছি গোবিন্দ বাবু ওনার গোডাউনে অনেক গুড় মজুত করে রেখেছে, শহরে উনি বেশি দামে বেচতেছেন। এত বড় সাহস ওই ঝোলা গোবিন্দের! সারা বছর গলতপুরে গুড় বেচে খায়, আর এই হাইনাড়ুর সিজনে গুড় শহরে বাজার করে। একেবারে একচেটিয়া বিজনেস যাকে বলে, ঠিক আমার মতো। ওই এক চেটিয়া বিজনেস আমি 4 চেটিয়া করে দেব। ওই গোবিন্দ বাবুর বিজনেস 4 সেটিয়া করতে গিয়ে উল্টে নিজে না 6 সেটিয়া হয়ে বাড়িতে ঠ্যাংসিত হয়ে পড়ে থাকে। আপনার তো আবার সে স্বভাবও আছে। নড়া, পাঁচু, ভেন্ডি, ঘটন, তোরা এক্ষুনি চল। কোথায়? ঝোলা গোবিন্দর কাছে। ট্রেনে যদি ওর গুড়ের দাম 50 পয়সা কেজিতে না নামিয়েছি, আমি তাহলে আমার নামে তোরা নাড়ু পুষবি। হয়ে গেল। আটা ঢোলক নে যাচ্ছে বাগতারাতি, হরি বল। আমি আপনার নামে সরকারের গুড় দপ্তরে কমপ্লেনিং করতে যাচ্ছি ঝোলা গোবিন্দ বাবু। তাই শেষবারের মতো আমি আপনাকে সাবধান করতে এলাম। মানে কথা কেন রে? আমি তোর কোন পাকা ধানে মই দিয়েছি? ধানে মই নয়, নাড়ুতে কাঠি দিয়েছেন। আমার কাছে খবর আছে গোডাউনে সব গুড় মজুত করে রেখেছেন, আর এদিকে গুড়ের ডিমান্ডিং বাড়িয়ে 10 টাকা কেজি গুড় 100 টাকায় বেচছেন আপনি। মানে কথা আমার গুড়, আমার গোডাউন, আমি যা ইচ্ছে তাই দাম নেব। মানে কথা লোকে কেনার হলে কিনবে, না হলে কিনবে না। তুই যা ইচ্ছে তাই কর। দেখেছিস সে ঝোলার কেমন সাহস বেড়েছে? আমাকে চ্যালেঞ্জিং দিচ্ছেন আপনি। আপনি জানেন আমার নিজের জেঠুর বড়শালার ছোট ভাইপো গুড় মন্ত্রী। একবারে যদি বলি না। মানে কথা একবার কেন, তুই 10 বার বল। আমি এই মুহূর্ত থেকে, মানে কথা এই মুহূর্ত থেকে গুড়ের দাম আরো 10 টাকা বাড়িয়ে দিলাম। যা। তাহলে তো নাড়ুর দামও বেড়ে গেল। গোবিন্দ মেশামশাই, নিজেদের মধ্যে ঝামেলা করে কি লাভ বলুন তো? আমাকে কেজি 10 গুড় দিয়ে দিন, আমি মুখ বন্ধ রাখবো। মানে কথা তোর মুখ তুই খুলবি না বন্ধ রাখবি সেটা তোর ব্যাপার। আমি তোকে 1 টাকার গুঁড়ো বেচবো না। মানে কথা ঠিক আছে, তাহলে নাড়ু বেচুন। বাড়িতে আপনার লক্ষ্মী পুজো হয় না মেশামশাই? না, হয় না। তাহলে আপনার ঘরে এত লক্ষ্মী ঢুকছে কোন দিক দিয়ে বলুন তো? মানে কথা তোরা যাবি নাকি আমি হরি বল এই বলো হরি দারোগাকে ডাকবো? বলহরি দারোগার ভয় খাওয়াচ্ছেন? ফুহ, আমি কোনো বলহরি দারোগাকে ভয় খাই না। এমনিতেই আমরা যাচ্ছি। চল পাঁচু, সোজা আঙুলে গুড় উঠবে না দেখছি। আঙুল আমাকে বেঁকাতেই হবে। চল। মানে কথা আঙুল বেঁকাতে বেঁকাতে তোর আঙুল মট করে ভেঙে যাবে, তবু তুই গুড় পাবি না, এই তোকে বলে দিলাম। মানে কথা আপনার গুড়ের নাড়ুই আমি খাবো এবছর, নয়তো নাড়ুই খাবো না। চল পাঁচু। যত সবুজ মুখের দল। এবার কি করবে? নরাদাকে তো অনেক বড় বড় কথা বললে, গোবিন্দ বাবুকেও বললে। সব কিছুতেই বলহরি দারোগাকে ডাকা ওই ঝোলা গোবিন্দের একটা স্বভাব হয়ে গেছে দেখছি। তোমার সঙ্গে গুড়মন্ত্রীর সত্যি সত্যি চেনা জানা আছে গুলটে মামা? থাকলেও বাকি সামান্য নাড়ুর জন্য গুড় মন্ত্রী কি আমাদের কথা শুনবে? হোয়াট? নাড়ু ইজ সামান্য? তুই জানিস নাড়ু লক্ষ্মী ঠাকুরের মেন পেশাদ, আর সেই নাড়ু নিয়েই ঝোলা গোবিন্দ এমন স্মাগলিং করছে। ইচ্ছে করে গুড়ের দাম বাড়িয়ে দিচ্ছে, লোকজনের নাড়ু খাওয়ার অভ্যেসটা কমিয়ে দিচ্ছে। তুমি একা কি করতে পারো গুলটে মামা? লক্ষ্মী ঠাকুরকে ব্যাপারটা জানাতে হবে, গুড় মন্ত্রীকে দিয়ে হবে না। হ্যাঁ, কাল তো লক্ষ্মী পুজো, তাহলে আজ রাতের মধ্যেই লক্ষ্মী ঠাকুর পৃথিবীতে চলে আসবেন। মনে তো হচ্ছে আজ রাত থেকেই লক্ষ্মী ঠাকুর সব বাড়িতে বাড়িতে ভিজিট করা শুরু করবেন। এসব তুমি কি বলছো? কিচ্ছু মাথায় ঢুকছে না গুলটে মামা। মাথা থাকলে তো ঢুকবে। গলতপুরের গোবর পোড়া মোটা মাথা বলদ পাঁচু। ওরে, লক্ষ্মী পুজোয় তোদের বাড়িতে আপলো না দেয় না দেখিসনি? আলপনা হবে ওটা? ওই একই হলো। মাথাটা গরম আছে তাই একটু থেবড়ে গেছে আমার আলপনা কথাটা। আর সেই আলপনার সঙ্গে সঙ্গে লক্ষ্মী ঠাকুরের পা আঁকা হয় না দেখিসনি? হয়তো। আমাদের বাড়িতেও হয়, একেবারে দরজার সামনে থেকে ঠাকুর ঘর পর্যন্ত।
তার মানেটা কি ক্যালটাবুলাস বলদের দল? পা এঁকে মা লক্ষ্মীকে রাস্তা দেখিয়ে দেওয়া হয় যে কোন দিক দিয়ে মা লক্ষ্মী ঘরে ঢুকবেন। ঠিক, আমার মা তো রাতের বেলা ঠাকুর ঘরের দরজাও বন্ধ করে না, সারা রাত প্রদীপ জ্বালিয়ে রাখে। ইয়েস, তার মানে আমাদের গলতপুরেও লক্ষ্মী ঠাকুর আসেন। আর এবার লক্ষ্মী ঠাকুরের ওই ঝোলা গোবিন্দের বাড়িতে ঢোকা বন্ধ করতে হবে। মা লক্ষ্মীকে সব কথা বলতে হবে আমাদের। আমাদের বাড়িতে একটু বেশিক্ষণ থাকতে বলো তো গুলটে মামা। চুপ কর লোভী বলদ ঘটন। কিন্তু লক্ষ্মী ঠাকুরের দেখা তুমি পাবে কোথায়? ওরে ঠাকুরের দেখা কি এত সহজে পাওয়া যায় রে? গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে থাকে তখন উনি চুপচাপ আসেন। কোন দিক থেকে আসবে তুমি জানবে কেমন করে? ঠাকুরেরা সবসময় জঙ্গলের দিক থেকেই আসে। ঠাকুরের সিনেমা দেখিসনি? ওরা স্বর্গ থেকে নির্জন জঙ্গলে নেমে পড়েন, তারপরে টুক করে লোকালয়ে ঢুকে পড়েন। আমাদের এখানে তো তেলাকচুর জঙ্গল আছে। রাইট, আজ রাতে আমাদের তেলাকুচার জঙ্গলের সাইডটাই ভালো করে নজর রাখতে হবে। হ্যাঁ রে, তোরা এখন বাড়ি যা, ঠিক 8টা নাগাদ চলে আয়। আর শোন, কিছু খেয়ে আসবি না কিন্তু, রাতে উপোস করবি। মনে রাখিস লক্ষ্মী ঠাকুরের সঙ্গে দেখা করতে যাচ্ছিস। মাকে খুশি করতে হবে কিন্তু। জয় গুরু, তাই হবে তাই হবে। যা, এবার সবাই বাড়ি যা, ঠিক 8টায় নদীর পাড়ে চলে আসবি। মা লক্ষ্মী সব জানতে পারলে দেখবি খুশি হয়ে আমাদের নাড়ু বড় দিতে পারেন। মাথাটা পুরোই গেছে দেখছি। হ্যাঁ, না আসলে আবার কি ঘটবে কে জানে। আয় ঘটন, চল। জঙ্গলে সারা রাত ঘুরে টুরে ঘরের ছেলে আবার ঘরে ফিরে আসবে। এত বড় জঙ্গল, কোথায় পাবো লক্ষ্মী ঠাকুরকে? কখন আসবেন তার ঠিক নেই। মা লক্ষ্মীকে অত সহজে পাওয়া যায় না রে। চারিদিকে ভালো করে নজর রাখ, কোনো চকচকে আলো টালো দেখলেই বলবি। হ্যাঁ হ্যাঁ, কার পাল্লায় যে পড়েছি। ও গুলটে মামা, বাড়ি চলো না, ঘুম পেয়েছে। পাও ব্যথা করছে। চুপ কর, দেখছিস না পূর্ণিমা শুরু হয়ে গেছে। এক্ষুনি লক্ষ্মী ঠাকুর চলে আসবেন। তোমার সেই গুড়েও বালি। চুপ কর পাঁচু, ওই দেখ ওটা কে যাচ্ছে? লক্ষ্মী ঠাকুর এসে পড়েছেন মনে হচ্ছে। ঠিক বলছো তো। ওই দেখ কেমন কলসি নিয়ে হাঁটছেন। পেঁচাটা কোথায়? ওটা তো উড়ে উড়ে আসবে। তাহলে যাও, দেরি করছো কেন? চলে যাচ্ছেন তো। যাই বল। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। তোরা যাবি না? না না না, তুমি আগে যাও, তুমি আগে। তাহলে যাই। মা লক্ষ্মী, মা গো দাঁড়ান না প্লিজ। লক্ষ্মী মা, এই যে মা লক্ষ্মী, ও মা লক্ষ্মী, কতক্ষণ ধরে ডাকছি, শুনতে পাচ্ছেন না? কে রে তুই? সেই কখন থেকে আমাকে ফলো করছিস? লজ্জা লাগে না? বাড়িতে মা বোন নেই রে তোর? তোর ছাড়া। একই লক্ষ্মী মা, এসব আপনি কি বলছেন? আপনি লক্ষ্মী ঠাকুর না? মস্করা করার আর জায়গা পাও না? একই ও গুলটে মামা, উনি তো গজেন্দার বউ। হ্যাঁ, আমি এক্ষুনি তোদের গজেন্দাকে গিয়ে বলছি। এ মানে মাসিমা, আপনি এত রাতে এখানে, আমরা বুঝতে পারিনি। লক্ষ্মী পুজোর জন্য নদী থেকে জল নিতে এসেছিলাম। তা তোরা এখানে কি করছিস? দাঁড়া, গজেন্দাকে বলে তোদের সব কটাকে গারদে পুরবো। হত ছাড়া। একই না, মিস্টেকিং হয়ে গেছে মাসিমা। আমরা তো লক্ষ্মী ঠাকুরের খোঁজ, ইয়ে মানে না মানে আমরাও ওই নদীর জল খেতে এসেছিলাম মাসিমা। ঠিক আছে, আমরা এখন যাই। দেখলে তো, এবার কি হবে? আরে দুত্তর, আমি ঠিক বুঝতে পারিনি রে। ও বাচুদা, বাড়ি চলো, আমার কিন্তু খুব ভয় করছে। হ্যাঁ, চলো গুলটে মামা। লক্ষ্মী ঠাকুর এত সহজে দেখা দেবেন না। কভি নেই, তোরা যা, আমি এখানেই থাকবো। ঠিক আছে, থাকো তুমি, আমরা যাচ্ছি। চল রে ভেন্ডি। চল। যা তোরা। কে রে, ওরা তো সত্যি চলে গেল। এই মরেছে। এবার আমার কি হবে?
ওই দেখ জঙ্গলে ওই লোকটা কি করছে রে? ধর ওটাকে। আরে রে 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 রে। এই ওঠ ওঠ। এই কে? লক্ষ্মী ঠাকুর? এ কি? আপনারা আবার কে? আমরা ধীরু ডাকাতের দল। তোদের তল্লাটে ডাকাতি করতে এসেছি। হা, হা, হা। আমি বাড়ি যাব। পাচুরে, কোথায় গেলি রে? চুপ কর, হয়তো গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। আমার তো একটাই মাথা রে, মাথা চলে গেলে নাড়ু খাবো কেমন করে রে? ওস্তাদ এটাকে কি করবে? আমাকে ছেড়ে দাও ভাইটুগন, আমি কাউকে কিচ্ছু বলবো না। মনে তো হচ্ছে এটা এই অঞ্চলেরই লোক। ঠিক আছে, তুই যদি বলতে পারিস সেখানে কার বাড়িতে ডাকাতি করলে ভালো মালপত্তর পাওয়া যাবে তাহলে তোকে ছেড়ে দেব। ওই তো ঝোলা গোবিন্দের গোডাউনে। কি? কার গোডাউনে? ইয়ে গোবিন্দ গুছাইট, গোবিন্দ বাবু হেব্বি বড় লোক, ভেজাল গুড়ের ব্যবসা করে, অনেক টাকা। এখন আবার গুড়ের দামও বাড়িয়ে দিয়েছে। ওর গুদামে কি আছে? ইয়ে না সোনা, সোনা, অনেক গলানো সোনা। গোলানোর সোনা? হ্যাঁ, কড়াই কড়াই, হাঁড়ি হাঁড়ি ভর্তি। ওস্তাদ ওইসব কি বলছে? ঠিক আছে, চল আমাদের ওই গোবিন্দর গুদামে নিয়ে চল, দেখি ওখানে কত সোনা মজুত আছে। যদি সোনা পাই তবে তোকে ছেড়ে দেবো আমরা। আমাকে এক হাঁড়ি দেবেন তো? ওরে গুরু, এই যে দেখছি বড় খিলাড়ি। ঠিক আছে, দেব, চল। আর যদি না পাই? তবে আমি পালাবো না। আছে আমি জানি তো। চলুন চলুন, কি মুশকিল মে পড়ে গেয়া বাবা। চল। হ্যাঁ চলুন চলুন। ওই যে দেখুন ঝোলা গোবিন্দের গোডাউন। চল, তুইও ঢুকবি। কেন? আমিও কেন? হ্যাঁ চল। এই কথা তাড়াতাড়ি কর, বেশি করে ভেজাল মেশা। এই 2-3 দিন গুড়ের অনেক চাহিদা, ঘরে ঘরে কথা নাড়ু সন্দেশ সব বানানো হচ্ছে রে। ওরে ডাকাত পড়েছে। এই ডাকাত পড়েছে। ডাকাত পড়েছে। এ কি? কথা কে তোরা? আমরা ধীরু ডাকাতের দল। এই এমন ডাকাতের নাম তো আগে শুনিনি। কথা তাই এখানে কি গুড় নিতে এসেছিস? সোনা সোনা, গলানো সোনা। কথা বোঝো, আমি করি গুড়ের ব্যবসা, আর এরা গুড়ের গোডাউনে সোনা নিতে এসেছে। কথা ঠিক মতো খোঁজ খবর না নিয়ে যেখানে সেখানে ঢুকে পড়িস কেন? কি গুড়? ও, তাহলে গুড়ের নাম করে সোনা পাচার। কথা কে তোদের এসব বলেছে উজবুক? এইটা কি কথা তুই? এটা তো আরো বড় উজবুক। তোরা দেখছি একটা বড় উজবুকের পাল্লায় পড়েছিস। কথা বেশি চালাকি করলে মরতে হবে। ওস্তাদ এখানে কোনো হাঁড়িতে সোনা নেই, সব হাঁড়িতেই গুড়। কি উটকো গন্ধ। পচা গুড় বেচে গুড়ের দাম বাড়িয়েছে আবার। এবার তোর কি হবে রে ঝোলা গোবিন্দ? তোর এবার কি করি দেখ। এই এটাকে ওই গুড়ের কড়াইতে ফেল। ওরে বাবা, এই না, না। এই কোথায় পালাবি তুই? তোকে আমি ছাড়বো না। আমাদের ঠকানো। বলতে মামা, খবরদার, আমাকে ধরবে না। কথা সব কটা উজবুককে আমি ধরেছি। এবার কথা হরিবল দারোগাকে ডেকে আনি। একই ওস্তাদ আমাদের বন্দি করেছে। এই দরজা খোল। খুলছে না। কি করা যায় এখন? কি করা যায়? আমি যদি ওদের পালানোর রাস্তাটা বলে দিতে পারি তাহলে বোধহয় ওরা নিখাত আমাকে ছেড়ে দেবে। এই শুনছেন? এই যে দেখুন দেখুন দেখুন, ওই জানলাটা খোলা আছে, ওই দিক দিয়ে পালান। এই চলে আয়। কি কাণ্ড! এবার আমি জ্যান্ত ডাকাত ধরবো।
কোথায় ডাকাত কোথায়? পালিয়েছে পালিয়েছে, ওই জানলাটা দিয়ে পালিয়েছে। কি কাণ্ড, তুই পালালি না কেন তাহলে? কি আশ্চর্য, আমি কি ডাকাত নাকি? মানে কথা, ডাকাত দলের সঙ্গে এটারও আঁট আছে। ওই ডাকাত গুলোকে সোনার লোভ দেখিয়ে ডেকে এনেছিল মানে কথা। শোনা নয়, শোনা নয়, গুড়ের লোভে আমি নাড়ু খাবো সেই জন্যে। কি কাণ্ড, খাওয়াচ্ছি তোকে নাড়ু। ওরে বাবারে, বাঁচাইয়ে বাঁচাইয়ে। আরে মানে কথা, আবার এক কড়াই গুড় নষ্ট করলো। আমি বাড়ি যাব, বাড়ি যাব। কি কাণ্ড, এই গুড় মাখামাখি অবস্থায় তো এটাকে ধরা যাবে না। এই, তুই বাড়ি গিয়ে ভালো করে চান কর, পরিষ্কার হয়ে খবর দিবি, তারপর তোকে ধরে আনছি। কি কাণ্ড। ঠিক আছে, তাই হবে। এর জন্যই তোমাকে হরিবল দারোগা বলি আমি, মানে কথা। তাড়াতাড়ি বাড়ি গিয়ে চান করো গুলটে মামা, নয়তো গায়ে পিঁপড়ে উঠবে। আমি চান করবো না রে, তাহলেই বলো হরি দারোগা আমায় ধরবে। ওরে বাবারে! এবার ওঠা গুলটে মামা, সব গুড় ধুয়ে গেছে। আমি আর নাড়ু খাবো না রে ভাইটুগন। বলে তুমি কি খাবে? কটকটি ভাজা। গুলটে মামা কি জয়। ও গুলটে মামা, গুলটে মামা, কোথায় যাচ্ছ বলবে তো? ও গুলটে মামা। ওকে ওকে, ট্রাইং করা যেতে পারে। দেখ তো তোদের পছন্দ হলো কিনা। পছন্দ কি? আমার বদন, যত সব ক্যালটাবুলাস বলদ আমার কপালে এসে জুটেছে। তোদের জন্য আড্ডার নতুন ঠেক খুঁজছে, বুঝতে পারছিস না? ও আগে বলবে তো। এই পাইপটা কেন, পাইপ কি ঠেক হতে পারে না? আরে তবে বেশিক্ষণ বসা যাবে না, এটা ব্যথা করবে। বলছিস? ঠিক আছে, চল তাহলে অন্য কিছু খুঁজি। বুঝলি, আমি মানে জীবিত থাকতে থাকতে তোদের জন্য আরো গোটা দশেক আড্ডার ঠেক দখল করে রেখে যেতে চাই। হ্যাঁ, রোজ রোজ একই জায়গায় আড্ডা দিতে আর ভালো লাগে না। ঠিক, হয় পাচুদার বাড়ির বারান্দা, না হয় গাছতলার টেক, আর না হলে নদীর পার। আর গরমকালে গজদার আম বাগানে। দেখবি একদিন এই গলতপুরে লোকজনের বাড়ি ঘর থেকে আমাদের আড্ডার ঠেক বেশি থাকবে। গুনে শেষ করা যাবে না, এতগুলো আড্ডার ঠেকের মালিক হব আমি, যে লোকজন ল্যাশুট করবে। ল্যাসুট, ও স্যালুট, স্যালুট বলে গুলটে মামা। পেয়েছি। কোথায়? ওই দেখ। এরিক করু, একেবারে রেডিমেড ঠিক। চলে আয়। দারুন দারুন, একেবারে মেন রোডের উপর উত্তরমুখী ঠেক। দক্ষিণমুখী গুলটে মামা, রাস্তার দিকটা দক্ষিণ দিক। ভেন্ডিটা দেখছি ভূগোলের কোনো লয় জানে না। ওরে, তোর মুখ যেদিকে থাকবে সেদিকটাই উত্তর হয় রে, আর পেছন দিকটা দক্ষিণ। মাটির দিকটা পশ্চিম, আর মাথার উপরের দিকটা পূব দিক। এর জন্যই তো বলে সূর্য পূব দিকে ওঠে। সূর্যকে কোথায় দেখতে পাস ক্যালটাবুলাস ভেন্ডি? জয় গুরু। ওই কে রে? একে নিমাইদা, আপনি এই বাড়ি থেকে বের হচ্ছেন? তো ছাড়া, আমি আমার বাড়ি থেকে বের হব না, তোকে তোর বাড়ি থেকে বের হব। মানে ঠিকই তো, আসলে আনন্দের চোটে না সব ভুলে গেছি নিমাইদা। তোদের আবার এত আনন্দ কিসে শুনি? এই যে এই মাত্র এই আড্ডার ঠেকখানা উদ্বোধন করলাম। এখন থেকে প্রতিদিন সৈকাল 9টা হইতে বৈকাল 4টে পর্যন্ত আমরা এখানেই আড্ডা মারিব নিমাইদা। একেবারে আপনার বাড়ির দেয়ালে হইলান, মানে হেলান দিয়া। ও তাই বুঝি? তো ছাড়া, আড্ডা মারার আর জায়গা খুঁজে পেলি না তোরা? আমার নাকের ডগায় এসেছিস একেবারে। কালকেই আমি এই ঠেক ভাঙবো। এটা যে এখানে কে বানালো? যা, শুরুতেই শেষ। কি কেন না নিমাইদা, জলজান্ত একটি ঠেক ভাঙিবেন না? ভাঙবো না মানে? আমার বাড়ির সামনে কোনো গুলতানি আড্ডা আমি অ্যালাউ করবো না। হ্যাঁ, এমনিতেই সারাদিন আমার বউটা বাড়িতে একা থাকে। ওমা, তাই বুঝি? তাহলে তো খুব ভালোই হলো। মানে হ্যাঁ, এতে তোর এমন কি ভালো হলো শুনি? আরে আমরা বৌদিকে পাহারা দেব। কাউকে আপনার বাড়িতে ঢুকতে দেব না, শুধুমাত্র আমরা ঢুকবো। তো ছাড়া,
তোরা ঢুকবি মানে? মানে জল টল তেষ্টা ফেলে অনেকক্ষণ ধরে পাহারা মানে আড্ডা দেবো তো। আপনি একদম চিন্তা করবেন না নিমাইদা, আমরা আছি। তো ছাড়া উজবুকের দল, হ্যাঁ? দুপুরে বউ যখন ঘুমাবে তখন তোমরা গিয়ে জল চাইবে, তারপর ঘরে বাঁধবে অশান্তি, গন্ডগোল পাকানোর আর জায়গা পাও না। আমি এক্ষুনি থানায় যাচ্ছি, বলহরি দারোগাকে গিয়ে তোদের নামে কমপ্লেন করছি, আমার নাকের ডগায় আড্ডার ঠেক বসানো। কি রে পাঁচু, নিমাইদা এসব কি বলছে রে? থাক, অন্য জায়গায় চলো, নিমাইদা যখন রাজি হচ্ছেন না। থাক তাহলে বল। মানে ঠিক আছে নিমাইদা, বৌদির কথা ভেবে আমরা না হয় অন্য জায়গাতেই আড্ডা মারবো। এই চল চল রে পাঁচু। হ্যাঁ চলো চলো। যত সব। টাকা থাকলে ওই ঠেকটা আমি কিনে নিতুম রে। আরে ওটাই তো নেই। নিমাইদাকে টাকা দিলেও নিমাইদা রাজি হতো না। টাকায় সব হয় রে, সব হয়। তোমার তো টাকাও নেই, তাহলে তুমি কেমন করে জানলে যে টাকা থাকলে সব হয়? না, মুখ সামলে কথা বল। আমার কাছে এখন টাকা নেই তো কি হয়েছে? এক সময় আমার কাছে কত টাকা ছিল জানিস? কত? কত কত? এত 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 কারি কারি, রাতে ঘুম আসতো না। খালি ভাবতাম সকাল হলেই তো আবার টাকা চলে আসবে। কোথায় খরচা করব, কোথায় খরচা করব? উফ, কি কষ্ট, কি কষ্ট। জয় গুরু। আমরা তো তোমাকে কখনো এমন কষ্ট পেতে দেখিনি, বরং টাকার অভাবে আলু কাবলি খেতে না পেরে একদিন তুমি খুব কষ্ট পেয়েছিলে। শেষে আমরা তোমাকে চাঁদা তুলে আলু কাবলি খাইয়েছিলাম, তারপর তোমার কষ্ট কমেছিল। সে তো হবেই রে, গলতপুরের ভিকিরি বলদ ঘটন যে লক্ষ লক্ষ করোড় করোড় টাকা এক সময় ঘাটাঘাটি করেছে, তার তো কষ্ট হবেই। কোন সময় গো গুলটে মামা? আমি তখন বেশ কিছু বছর নিরিবিলি দ্বীপে টাকা ছাপানোর কাজ করতাম। আবার গল্প শুরু। থাক তাহলে বলবো না। না 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 গুলটে বাবা, বলো বলো বলো। বলবো বলছিস? হ্যাঁ বলো বলো। ঘটন, একদম চুপ থাকবি বলে দিচ্ছি। ঠিক আছে তাহলে বলছি। আমি তো খুব স্পিডে টাকা ছাপাতে পারতাম, তাই এত এত টাকা আমি ছাপিয়েছিলাম যে সেই টাকার চাপ সামলাতে না পেরে নিরিবিলি দ্বীপের টাকার মন্ত্রী পটল তুললো। টাকা মন্ত্রী মরেই গেল। ওরে নিরস বলদ পাঁচু, টাকার চাপ সবাই সামলাতে পারে না রে, বুঝেছিস? তারপর তারপর কি হলো? তারপর আবার কি হবে? সবাই আমাকে এসে চেপে ধরে আমাকেই টাকা মন্ত্রী বানিয়ে দিল। জয় গুরু, তুমি হলে টাকা মন্ত্রী? আরে তারপর আমাকে আর পায় কে? আমার টাকা ছাপানোর মেশিন, আমি টাকা ছাপাই, আমি আবার টাকা মন্ত্রী, দেশের সব টাকা আমার, ব্যাস। কি ব্যাস? শুরু হলো টাকা খরচা, তখনই বুঝেছিলুম টাকায় সব হয় রে, সব হয়। যেমন যেমন? এই ধর নিরিবিলি দ্বীপে একটাও সমুদ্র ছিল না ধারে কাছে, সমুদ্রে চান করতেই পারতো না কেউ। টাকা খরচা করে দিলুম একখানা বিশাল সমুদ্র কেটে। দ্বীপে সমুদ্র কাটলে? আচ্ছা, ধারে কাছে সমুদ্র না থাকলে ওটা দ্বীপ হলো কেমন করে? সমুদ্রতেই কি শুধু দ্বীপ থাকে নাকি? ওটা পাহাড়ি দ্বীপ ছিল। জয় গুরু। তারপর তারপর কি হলো? তুমি তাহলে এত টাকা ছেড়ে এখানে চলে এলে কেন? সে এক বড় করুণ কাহিনী রে। আমার একদিন ইচ্ছে হলো বাঘের দুধ দিয়ে চা বানিয়ে খাবো। আমি জানতুম টাকা দিলে বাঘের দুধও মেলে। ঠিক মিলেও গেল। বেশ কয়েক লক্ষ টাকা খরচা করে আমাকে রোজ সকালে যে ছেলেটা দুধ দিয়ে যেত তার থেকে 3 বালতি বাঘের দুধ আনালাম। 3 বালতি বাঘের দুধ? একেবারে রয়্যাল বেঙ্গলিয়ান বাঘ। রয়্যাল বেঙ্গল টাইগার নিরিবিলি দ্বীপে? ও তো সুন্দরবনে থাকে শুনেছি গুলটে মামা। যেদিকে টাকার গন্ধ সেই দিকেই সবাই যায় রে। বাঘগুলো মনে হয় টাকার গন্ধ পেয়েছিল। ও ঠিক আছে ঠিক আছে। তারপর তারপর কি হলো? বাঘের দুধ তো পাওয়া গেল, কিন্তু চা পাতা কোথায় পাই? কেন, নিরিবিলি দ্বীপে কেউ চা খেত না? আরে না রে, সবাই কফি খেত, কিন্তু আমার তো চা ছাড়া চলে না। তাই ঠিক করলাম দার্জিলিং থেকে চা পাতা কিনে আনবো। টাকা থাকলে সে আর কি এমন ব্যাপার? বেশি টাকা থাকলে আবার ব্যাপারটা অন্যরকম হয় রে। কেমন শুনি? টাকার যখন অভাব নেই তখন ঠিক করলাম আমি যে বাড়িতে থাকতুম সেই বাড়ির ছাদে আস্ত একটা চা বাগান বানিয়ে ফেলবো। তাহলে যখন ইচ্ছে তখন টুক করে ছাদে উঠে গাছ থেকে চা পাতা পেড়ে চা বানাতে পারবো। ছাদে চা বাগান হয় নাকি? ওরে অবাক বলো তো পাঁচু, টাকায় সব হয় রে, সব হয়। তখন থেকে কি বলছি, দার্জিলিং থেকে স্পেশাল লোক ভাড়া করে নিয়ে গিয়ে বানিয়ে ফেললুম ছাদে চা বাগান। কে গন্ধ! কিন্তু করুণ কাহিনীটার কি হলো?
টাকা দিয়ে তো সবই হয়ে যাচ্ছে দেখছি। এরপর ঘটলো সেই করুণ কাহিনী। কোন কাহিনী? ওই যে বেশি টাকা হলে লোকের মাথা বিগড়ে যায়, ব্যাস আমার মাথাও বিগড়ালো। সে তো আমরা জানি। রতন, ঘটন, তারপর তুমি বলো তো গুলটে মামা। ভাবলুম বাড়ির ছাদে চা বাগান তো হয়ে গেল, তাহলে আস্ত একটা বাঘ পুষলে কেমন হয়। ব্যাস যেমন কথা তেমন কাজ, টাকা আছে তো চিন্তা কি। নিলুম একখানা বাঘ কিনে। জয় গুরু। রোজ সকাল থেকে নিয়ম করে 50-60 কাপ ছাদের দার্জিলিং চা পাতা দিয়ে বাঘের দুধের চা। বেশ ভালোই চলছিল বুঝলি। রোজ সকালে নান্টু এসে বাঘের দুধ দুইত। নান্টু আবার কে? আমাকে যে চা বানিয়ে দিত উজবুক। তারপর কি হলো? কি আবার হবে, একদিন নান্টু বাঘটাকে ঘাস খাওয়াতে নিয়ে গিয়ে ঘুমিয়ে পড়েছে। ব্যাস বাঘটাও সুযোগ বুঝে পগার পার। নিরিবিলি দ্বীপে তাণ্ডব শুরু হয়ে গেল বুঝলি। 50 জন লোক খেয়ে ফেললো বাঘটা। কি সাংঘাতিক! সাংঘাতিক বলে সাংঘাতিক, সব দোষ পড়লো গিয়ে আমার ওপর। বাধ্য হয়ে টাকা মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলাম, মনের চোখে নিরিবিলি দ্বীপ ছাড়লাম। আর তোমার ওই টাকা ছাপানোর মেশিনটা? ওটা ওখানেই পড়ে রইলো। আর ছাদের চা বাগানটা? ওটা এখন আর ছাদে নেই, সবাই যে যার মতো চা গাছ ছিঁড়ে নিজের বাড়িতে লাগিয়েছে। এখন তো নিরিবিলি দ্বীপের সবাই দার্জিলিং চাই খায়। দার্জিলিং চা গাছের দুটো বন তৈরি হয়ে গেছে ওখানে একেবারে। গুলটে মামা গো, গুলটে মামা, বলে ফেল, তোমার পায়ের ধুলো দাও গো। এই ধুলোর এখন আর কি দাম বল? আমার টাকা থাকলে এই ধুলো একটি বোতলে করে বিক্রি হতো। এ কি গুলটে মামা, পাচুদা, ভেন্ডিদা, তোমরা এখনো এখানে যাওনি? কোথায় রে ঢিলা? স্কুলের হল ঘরে বিশাল প্রোগ্রাম হচ্ছে। ঝোলা গোবিন্দকে হেডস্যার গলায় মালা পরিয়ে সংবর্ধনা দিচ্ছে। What? ঝোলা গোবিন্দকে হেড স্যার সংবর্ধনা দিচ্ছে। হ্যাঁ গো। কেন? ঝোলা গোবিন্দ অল বিশ্ব গুড় কমিটির প্রেসিডেন্ট হয়েছে। সবাই তো গেছে, আমিও যাচ্ছি। গুলটে মামা আমরাও যাব। অল বিশ্ব গুড় কমিটির প্রেসিডেন্ট ঝোলা গোবিন্দ হয়ে গেল। চল তো কেসটা দেখতে হচ্ছে। আজ আমরা এই গলদপুরের প্রাচীন গুড় ব্যবসায়ী শ্রীমান গোবিন্দ গুসাইত মহাশয়ের জন্য গর্বিত, পুলকিত, আনন্দিত। এবার আলোকিত বলবে। চুপ কর ঘটন, চুপ কর। প্রাচীন মানে কি রে? পুরানো। উনি একেবারে নিজের চেষ্টায় সারা বিশ্ব গুড় কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হইয়াছেন। উনি আমাদের গলদপুরকে গর্বিত করিয়াছেন। আমি ওনাকে কিছু বলিবার জন্য অনুরোধ করিতেছি। দেখ বলেছিলাম না টাকায় সব হয়। ঝোলা গোবিন্দ ভেজাল গুড় বেচে প্রেসিডেন্ট হয়ে গেল। মানে কথা কি যে বলি, যাকে বলে আমি গুড় বেচি, মানে গুড় আমি বেশ ভালোই চিনি। মানে কথা কোনটা ভেজাল আর কোনটা আসল এটা মনে রাখতে হবে। মানে কথা হলো অল বিশ্বে, মানে কথা সারা বিশ্বে এই গুড়কে ছড়িয়ে দিতে হবে। মানে কথা মেম সাহেবেরা জেলি দিয়ে পাউরুটি খায়, আপনারা জানেন। আমরা গুড় রুটি খাই। মানে কথা উজবুকের দল এখানে চলে এসেছে। আপনি বলে যান গোবিন্দ বাবু, বলে যান। মানে কথা কি যেন বলছিলাম? এই যে গুড় রুটি মানে হ্যাঁ, জেলি পাউরুটি। হ্যাঁ মনে পড়েছে। মানে কথা প্রেসিডেন্ট হয়ে আমার প্রথম কাজ হবে মেম সাহেবদের পাউরুটি ঝোলা গুড়ে চুবিয়ে খাওয়া অভ্যাস করানো। তাহলে মানে কথা গুড়ের ব্যবসা বাড়বে, ব্যবসা বাড়লে আমারও লাভ। মানে কথা আমি আরো বেশি করে ভেজা মানে গুড় বেচতে পারবো। তাহলে পরে মানে কথা এই গলদপুরের নাম দেশ বিদেশে হু হু করে মানে কথা ছড়িয়ে পড়বে। এবার গোবিন্দ বাবুকে মাল্য দান করবেন শ্রীমান নিমাই বাবু। চলে আয় পাচু, এখানে আর থাকা যাবে না। দেখেছিস
তোদের বলেছিলাম না টাকায় সব হয়। ভেজাল গুড়ের ব্যবসা করে অল বিশ্ব গুড় কমিটির প্রেসিডেন্ট হয়ে গেল ওই ঝোলা গোবিন্দ। ভেরি ভেরি ব্যাডিস্টিক টাইপের ব্যাড। তাতে পারি আপনার গায়ে এত স্যাঁকা লাগতেছে কেন বলেন দেখি গুলটে বাবু? নড়া, এরপর যখন টাকা খরচা করে ওই ঝোলা গোবিন্দ অল বিশ্ব চা কমিটির প্রেসিডেন্ট হয়ে তোর ব্যবসা লাটে তুলবে, তখন তখন তুই বুঝতে পারবি। ঠিক ঠিক। ঝোলা গোবিন্দ গুড়ে ভেজাল মেশায়, তা ওকেই প্রেসিডেন্ট করতে হলো। তা আমি বলি কি আপনিও অল বিশ্ব ঠেক আড্ডা কমিটির প্রেসিডেন্ট হয়ে যান না নন্দ ভণ্ড গুলটে বাবু। রাইট, এটা তুই ঠিক বলেছিস। আড্ডা কমিটির প্রেসিডেন্ট হয়ে সারা বিশ্বের প্রতিটি অলিতে গলিতে আমি আড্ডার ঠেক চালু করিব। তখন দেখিব ওই নিমাইদা কি করে। নিমাইদাকে কিছু টাকা দিলেই আমাদের ওর বাড়ির পাশের ঠেকটায় বসতে দিত বলে মনে হয় গুলটে মামা। ঠিক বলেছিস ভেন্ডি। ওইটাই তো গুলটে বাবুর বড় অভাব। নড়া, তার থেকে আপনি বরং অল বিশ্ব ধার কমিটির প্রেসিডেন্ট হয়ে যান। আপনার এক বাক্যে সবাই মেনে নেবে, এ ব্যাপারই আপনার ধারে কাছে কেউ আসতে পারবে না। নড়া, আমার টাকার মেশিনটা যদি সঙ্গে থাকতো না, তোর ওই থোতা মুখ ভোতা করে দিতাম আমি। আমার মুখ থোতা কেন, একেবারে পেলেন হয়ে গেলিও আপনার পকেটে ফুটো পয়সাও আসবে না। নড়া, পাঁচু পাঁচুর আগে আমার সারা শরীর কাঁপছে। থাক থাক থাক, শান্তি শান্তি শান্তি। তুমি বসো বসো গুলটে মামা, বসো। ওই বাঘটাই হলো যত নষ্টের গোড়া। ওই দেখো হচ্ছিল তো টাকার মেশিনের কথা, এখানে আবার বাগেনি ফেললেন। এ তো তাল বাগানের নারকেল পাড়তে যাওয়া হচ্ছে পাঁচু ভাইপো। না 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 নরদা, গুলটে মামার একটা টাকা ছাপানোর মেশিন ছিল, সেই অনেক বড় গল্প, তোমাকে পরে বলবো। সে মেশিন তো এখনো আছে। হোয়াট? টাকার মেশিন কোথায়? আপনারা দেখছি কোনো খবরই রাখেননি। আমাদের গলতপুরে ব্যাংকের পাশেই একখান টাকা ছাপানোর যন্ত্র বসানো হয়েছে। লোকজন ঢুকছে, কি একখানা কেরাট ঢোকাচ্ছে আর ফস ফস করে টাকা বেরিচ্ছে। তুই এসব কি বলছিস নড়া? হ্যাঁ গো নন্দ ভণ্ড গুলটে বাবু, ওই যন্ত্রের সুইচ টিপলি যত ইচ্ছি তত টাকা বেরুচ্ছে। শুধু কেরাট না কি একখান লাগবে। পাঁচু, তোর রেশন কার্ড আছে না? হ্যাঁ আছে তো। নিয়ে আয়, আমি এক্ষুনি টাকা আনতে যাব। অল বিশ্ব ঠেক আড্ডা কমিটির প্রেসিডেন্ট হব আমি। তারপরে দেখি নিমাইদা কিভাবে আমাদের আড্ডার থেকে বসতে না দেয়। চল তোরা। ও গুলটে মামা, প্রেসিডেন্ট হবে, একখান সাইকেল কেনার ক্ষমতা নেই, উনি চললেন গ্যারেজ ঘর জোগাড় করছি। হরি বল। পাঁচুরে, নড়ার কথা মতো ব্যাংকের পাশে এই ঘরটাই তো নতুন হয়েছে। ওই দেখ, ভেতরে নিমাইদা না? এটিএম? এটিএম মানে কি গো পাচুদা? ওরে গলতপুরের সেরা বলদ ঘটন। এটিএম মানে হচ্ছে অল টাইম টাকা ছাপানোর মেশিন। এটিএম এ মানে অটোমেটিক, টি হলো টাকা আর এম হলো মেশিন। একদম। ও উজবুকের দল এখানেও হাজির হয়েছে দেখছি। নিমাইদা, কত বেরোলো? এই তোকে কেন বলবো রে হতচ্ছাড়া, হ্যাঁ? চলো চলো এবার আমরা ঢুকি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি কর। এই, একজন একজন ভেতরে ঢুকবেন। দেখি, না না, একজন ভেতরে ঢুকলে তো হবে না, অনেক অনেক টাকা বের করতে হবে। না না, নিয়ম নেই। এই, আমাদের পাড়ায় টাকার মেশিন বসেছে, আবার আমাদেরকেই বাধা দেওয়া? এত বড় সাহস! এই পাঁচু, ভেন্ডি, আয় তো তোরা, দেখি কে আটকায় আমাদের। পাড়ার ছেলেদের বাধা দেওয়া হচ্ছে। এই কি, ম্যানেজারকে খবর দিতে হবে দেখছি। রে, এটা তো দেখছি বিদেশি মেশিন, আমারটার মতো নয় তো। ও গুলটে মামা, সুইচগুলো চাপো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। পাঁচুরে, দেখ, 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, এই 5 লক্ষ, 7 লক্ষ। কত টাকা বেরোবে রে? কত টাকা বেরোবে? কিন্তু বেরোবে কোন দিক দিয়ে? তাই তো, টাকা বেরোবার মুখটা কোথায়? নরাদা তো বলেছিল কার্ড লাগবে। সে পরে ব্যাংকে গিয়ে রেশন কার্ডটা জমা দিয়ে আসবি। ভেন্ডি, এখন টাকা বের করে নে।
এই টাকা বেরোচ্ছে না তো। কি ক্যালটাবুলাস মেশিন রে বাবা, আমারটাই ভালো ছিল। নিমাইটাকে জিজ্ঞেস করে আসবো। খবরদার নয়। গুলটে মামা, পুলিশ আসছে, পালাও! টাকার মেশিনটা দেখছি খুব কঠিন করে বানিয়েছে। ছি 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 ছি, সব ইঞ্জিরিতে লেগেছে যেন কেউ চট করে বুঝতে না পারে। ওদের চালাকি আমি ধরে ফেলেছি। আমি ওই মেশিনটাকেই তুলে নিয়ে আসবো। এই অদ্ভুত মেশিন, সুইচ টিপলেই নিজের থেকে টাকা ছেপে বেরিয়ে আসে, কাগজও দিতে হয় না। না না, এ সুযোগ হাতছাড়া করা যাবে না। ওই মেশিনটাকে আমি আমার ঘরেই বসাবোই। যাই আমি। গুলটে মামা, এই রাত বিরেতে আমাদের ঘুম থেকে তুলে এনে এখন যাচ্ছ ওই মেশিনটাকে ভাঙতে? ভাঙবো না রে বলদ, ওটা যে লক্ষ্মী মেশিন। এই শাবল দিয়ে আস্তে করে চাপিয়ে ঘরের লক্ষ্মীকে ঘরে নিয়ে আসবো। গুলটে মামা, আমার কিন্তু ভয় করছে খুব। কিসের ভয়? ধরা খেলে মেশিনটার দাম দিয়ে দেবো। মেশিন আমাদের হয়ে গেলে তখন কোনো টাকার অভাব থাকবে নাকি? ওই তো আমরা চলে এসেছি। কি চাই না, কি চাই? মেশিন তুলতে এসেছি। কি এটিএম এখন বন্ধ, টাকা তোলা যাবে না? ওরে চাঁদ বদন, টাকা তুলবো কেন? পুরো মেশিনটাই তুলে নেবো। এই চলে আয়। কি এ কি? এ তো ডাকাতি হচ্ছে। ডাকাত 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 পড়েছে। পাঁচুরে, কেস গন্ডগোল। ওই এখানে ডাকাত কোথায় দেখলি? মেশিনটা তোর নাকি? ডাকাত ডাকাত ডাকাত। গুলটে মামা চলো। कभी नहीं, मशीन उठा के कांधे लेके जाएंगे। ওই দেখো গুলটে মামা, পালাও! পাঁচুরে, পালা! ओए बाबा रे, केस घुर गया। पलाइए पलाइए, बचाइए बचाइए, ধর ধর ধর, ডাকাত 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 ডাকাত। बचाइए, अरे अभी डाकात ना रे। पाजू रे, কোথায় তোরা? তোমার সারা শরীর থেকে 117 পিস কাঁটা তুলেছি গুলটে মামা। এখনো দু একটা আটকে আছে। কোথায়? আমার ইয়েতে, মানে আমার পেছনে। শুতে পাচ্ছি না রে। উরি বাবা রে, ও বাবা। সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে গুলটে মামা। ব্যাংকের ম্যানেজার তোমার নামে বড় থানায় নালিশ করেছে, ডাকাতির চেষ্টার কেস লাগিয়েছে। আমরা বাবা বেঁচে গেছি। ওরে বাবা রে, গেলুম রে। আমি আর টাকা ভর্তি মেশিন চাই না রে। তাহলে তুমি কি চাও গুলটে মামা? কিনের বাক্সে মাত্র 20 টাকা। গুলটে মামা কি জয়! ওরে বাবা। ওরে বিয়ের বয়স চলি গেলে আর তো ফিরেই আসে নে। হ্যাপা তোর তো বিয়ে হলো নে, তোর তো বিয়ে হলো নে। ওরে বিয়ের বয়স চলি গেলে আর তো ফিরেই আসে নে, তোর তো বিয়ে হলো নে। নড়া, তুই নিজেকে কি মনে করেছিস? ঠিক আছে গুলটে মামা, তুমি এখন শান্ত হয়ে বসো দেখি। নরদা, চা দাও চা দাও। আমি যদি বিয়ে করে ফেলি তবে ওদের কি হবে একবার সেটা ভেবে দেখেছিস? ওদের আড্ডার লিডার না থাকলে ওরা যে অনাথ হয়ে যাবে। এবার আপনার ওই আড্ডাও আর থাকবে বলে মনে হচ্ছে নে নন্ড ভণ্ড গুলটে বাবু। কেন? কেন? হেড স্যার নোটিশ সেরেছেন, স্কুলের সমস্ত প্রাক্তন ফেল মারা ছাত্রদের আবার স্কুলে ভর্তি নেওয়া হবে। বলছো কি গো? হ্যাঁ গো ভাইপোরা, আরে আমাদের আড্ডার কি এলো গেল শুনি? এই সুযোগ নিশ্চয় পাঁচু ভেন্ডি আর ঘোতন ভাইপোর বাবা কাজে নাগাতে চাইবেন। ভাইপোদের আবার কান মুলে স্কুলে পাঠায় দেবেন। তখন আপনি আড্ডা মারবেন কার সঙ্গে শুনি? ঠিক তো? হ্যাঁ তো। আমি আর স্কুলে যাব না। সবকিছু অত সোজা ভাবিস না নরা। তাছাড়া ওই স্কুলে এমন ফেল মারা ছাত্র কত আছে জানিস? সবাইকে জায়গা দেবে কোথায় ওই ব্যাড হেড স্যার নটু বাবু? সে আমি জানি নে, খবর যতটুকু পেয়েছি ততটুকু বলিছি। ধন্যবাদ। ব্যাপারটা যদি সত্যি হয় তবে কেস কিন্তু গন্ডগোল হয়ে যাবে গুলটে মামা।
এত ভয় পাস না তো ভিতু বলদ পাঁচু, আমি তো আছি নাকি? আমি থাকতে তোরা আড্ডা মারা ছেড়ে আবার স্কুলের পড়াশুনোর ঝামেলায় পড়বি? তা হয় নাকি কখনো? কভি নাহি। পড়াশোনা মাথায় ঢুকলে আমার ব্রেনটা কিন্তু বেরাস্ট করবে গুলটে মামা, তুমি বাঁচাও আমাদের। হ্যাঁ গুলটে মামা। এই নড়াটা যত সব ব্যাডলি কুপা টাইপের খবর দেয়। শোন, বিপদে মাথা ঠান্ডা রাখতে হয়, বুঝেছিস? আগে ভালো করে খোঁজ নিতে হবে হেড স্যার হঠাৎ এমন খেপলো কেন। উনি শ্রেষ্ঠ হেড স্যারের পুরস্কার জিততে চান। শহর থেকে স্কুল ইন্সপেক্টর ভিজিটে আসতেছে আগামীকাল। ওনার সামনেই ঘোষণা করবেন। কে আসবেন? স্কুল ইন্সপেক্টর। ইন্সপেক্টর কি? ইন্সপেক্টর মানে ইন্সপেক্টর, স্কুল পরিদর্শক। ওনারা সব স্কুলে ঘুরে ঘুরে দেখে যে কোথায় কেমন পড়াশোনা চলছে। স্কুলের ওই মিটিং এ আমি চা সাপ্লাই করতে গিয়ে নিজের কানে শুনেছি হেড স্যার জোর ভয় খেয়েছে। এত ছেলে বছর বছর ফেল করি কেন, এই উত্তর ওপরে এবার দিতে হবে। তাই ভয়কে আবার ফেল করা ছাত্রদের ভর্তি করাবে। ঠিক ধরেছ পাঁচু ভাইপো, তাতে নাকি ওনার ইজেম ভালো হবে। কি ভালো হবে? ওই যে ইজেম নাকি বলেনে, ও ইমেজ মানে সকলের চোখে উনি মহান হবেন। ও আচ্ছি মহান। চল তো। কোথায়? ওই হেড স্যারের কি জানো বলে ইমেজে গোবর লেপতে চলে আয়। যা চলে গেল নরদা। আগুন দেখতেছি ঠিক নেজেই লেগেছে। হরি বল। কেসটা যদি সত্যি হয় না, হেব্বি ঝামেলায় পড়ে যাব। আমাদের আড্ডা কি হবে গো গুলটে মামা? বাবা নিঘাত ঘেটিটা ধরে আমাকে স্কুলে পাঠাবে। সর্বনাশ সর্বনাশ! ওরা একদম ঠিক বলেছে। আমার বাবার দোকানে গিয়ে হেড স্যার বলে এসেছে আমাকে আবার স্কুলে পাঠাতে। বাড়িতে দেখলাম মা বাবা খুব খুশি। গুলটে মামা বাঁচাও গো। গুলটে মামা এবার কি হবে গো? গুলটে মামা তুমি কথা বলছো না কেন? আমার আড্ডা জীবন এত বড় বিপদের মুখে এর আগে কখনো পড়েনি। ইংরেজ সরকার পর্যন্ত আমার আড্ডা বন্ধ করতে পারেনি। তুমি ইংরেজ আমলেও আড্ডা মারতে নাকি? ওরে গলতপুরের অশিক্ষিত বলদ ঘটন, ইংরেজ সাহেবদের ঠেকবাজি মারতে কে শিখিয়েছে? তুমি? হ্যাঁ রে, সে এক অদ্ভুত গল্প। গুলটে মামা থাক, এই বিপদে আর গল্প শুনতে ইচ্ছা করছে না, অন্যদিন শুনবো। এখন বলো কি করা যায়? এতক্ষণে আমার বাবার কানেও মনে হয় খবরটা চলে গেছে। হ্যাঁ, আমার বাবাও বাকি নেই মনে হয়। পাঁচু, তুই একবার হাড়ি ভাঙা প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিলি না? সে তো অনেক বছর আগে গুলটে মামা। মেডেলটা আছে? জং পড়ে গেছে। ওতেই হবে। তোর এই জং ধরা মেডেলটা নিয়ে আয় তো। কেন? নিয়ে আয়, তারপর বলছি। ঠিক আছে, কি আর করা যাবে, বিপদে যখন পড়েছি যাচ্ছি। হ্যাঁ, ইন্সপেক্টর বটকেষ্ট বটব্যাল খুব কড়া ধাতের মানুষ। শুনেছি খেতে খুব ভালোবাসে। খাইয়েই ওকে বশ করতে হবে হরেন বাবু। আপনি শহরে চলে যান, শহর থেকে বড় বড় গলদা চিংড়ি নিয়ে আসুন। এই বটব্যাল বাবুকে গলদা চিংড়ি খাইয়েই খুশি করব। আজই চলে যান। স্কুল ফান্ড থেকে টাকা দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। এই সুযোগে শ্রেষ্ঠ হেড স্যারের পুরস্কারটাও বাগাতে হবে। লোকে বলবে ছাত্র দরদি হেড স্যার পুরনো ফেল মারা ছাত্রদেরও আবার লেখাপড়া করার সুযোগ দিচ্ছে। কংগ্রাচুলেশন স্যার। হ্যাঁ স্যার, প্রচুর গ্র্যাচুলেশন মানে আপনাকে স্যার। কেন, কি মতলবে তোরা এসেছিস শুনি? স্যার, আপনার গলাটা দিন তো। মানে? গলা এই যে স্যার, জং বাহাদুরের জং মেডেলটা আপনার গলায় পরিয়ে দি। পরিয়ে দাও গুলটে মামা। এই গুলটে মামা, হাততালি বাচ্চা লোক। আরে এসব কি হচ্ছে? এই জং ধরা মেডেলটা গলায় ঝোলালি কেন শুনি? ওরে বাবা স্যার, আপনি এত বড় খবরটা পাননি বুঝি? কি খবর? জঙ্গুলা দ্বীপের রাজা জং বাহাদুর জং এই মেডেলটা আপনার জন্য পাঠিয়েছে। এই মাত্র পোস্ট অফিস থেকে আমাকে দিয়ে গেল। মানে কেন?
আপনি আপনার হেড স্যারি জীবনে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ছাত্রকে ফেল করিয়েছেন, তাই সব থেকে কড়া হেড স্যারের প্রাইজটা আপনার। জং বাহাদুর প্রত্যেক বছর এই প্রাইজ দেয়, এবার আপনি পেলেন। জং বাহাদুরের ইচ্ছা আপনার স্কুলের সব থেকে পুরনো ফেল মারা ছাত্র যেন এই মেডেল আপনার গলায় ঝোলায়, তাই আমি ঝোলালাম স্যার। আপনি যে আমাদের গলদপুরের গব্ব স্যার, গব্ব। জাঙ্গুলা দ্বীপের রাজা জং বাহাদুর এই জং ধরা মেডেল পাঠিয়েছে। এই তোরা সকলে জয় ধ্বনি দে, বলে রে সবাই আমাদের হেড স্যারের নটু বাবু মাইকি মানে হেড স্যারের নটু বাবুর জয়। তো সারাউজ বুক, এই মেডেলটা তো আমাদের স্কুলের অ্যানুয়াল স্পোর্টস এর হাড়ি ভাঙা কম্পিটিশনের। তুই আমার মেডেল আমার গলায় ঝুলিয়েছিস, দাঁড়া দেখাচ্ছি। হ্যালো, হ্যাঁ বলো হরি দারোগা। কি স্যার, আপনি স্যার বেশি করে ছাত্রদের ফেল করিয়ে স্কুল থেকে বের করে দিন স্যার, আরো মেডেল দেবো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি উজবুকটাকে ধরো বলছি, বলো হরি। আমি যাচ্ছি স্যার, আমি যাচ্ছি। মেডেলের লেখাগুলো হেড স্যার পড়ে ফেললো কিভাবে? নখ দিয়ে খুঁটে খুঁটে জং তুলে দিয়েছিল। আরো ডিপ টাইপের জং ধরা মেডেল আনতে পারিস নি ক্যালটাবুলাস পাঁচু? ও গুলটে মামা, কিন্তু এখন কি হবে? সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো বেকিং করতেই হবে। মানে ওই স্কুল কি জানো? ইন্সপেক্টর। হ্যাঁ ওই একই কথা, মাথা গরম হলে সব গন্ডগোল হয়ে যায়। ওই ইন্সপেক্টর ওই বটকেষ্ট বটব্যালকে কবজা করতেই হবে। কিভাবে? শোনে সবাই, হ্যাঁ রে, কিন্তু আমার মা মাছ রান্না যদি না করে দেয়? সব দেবে এখন। ছেলে আবার স্কুলে যাবে, স্কুলে কি জানো? ইন্সপেক্টর। হ্যাঁ হ্যাঁ ওই পেক্টর মাছ কেন মাংস পোলাও কালিয়া সব রেঁধে খাওয়াবে। ঠিক আছে, মাকে গিয়ে বলে দেখি। ওরে পাঁচু, তোকে যেটা বললাম এক্ষুনি হেড স্যারকে গিয়ে বল। ঠিক আছে, কিন্তু কেমন যেন ভয় ভয় করছে গুলটে মামা। ওরে গলতপুরের ভীতু বলদের দল, আবার যদি স্কুলে যেতে না চাস তবে আমি যা বলছি সেটাই শোন। ঠিক আছে, চল রে ভেন্ডি, দেখি কি করা যায়। হ্যাঁ চল পাচু। আমিও মাকে বলে দেখি। যা তোরা, আমি এখানেই তোদের জন্য অপেক্ষা করছি। পুরো স্কুল পরিষ্কার করে ফেলতে হবে হরেন বাবু। আজ বিকেলে বটবেল বাবু আসলে এখানে ওনাকে স্কুলের গেস্ট হাউসে নিয়ে রাখবেন। ঠিক আছে স্যার। তা গলদা চিংড়ি রেডি তো? আগে রাতে গলদা চিংড়ির মালাইকারি আর সকালে কচি পাঠার মাংস এইসব খাইয়ে তারপর ওনাকে স্কুলে আনবেন। আসতে পারি স্যার? আবার তোরা এসেছিস, কি মতলব এবার শুনি? ভালো মতলবে স্যার, শুনলাম আমাদের স্কুলে ইন্সপেক্টর আসছেন। ঠিকই শুনেছিস। আপনি নাকি ওনাকে বলবেন আমাদের মতো পুরানো ফেলমারা স্টুডেন্টদের আবার আপনি স্কুলে ভর্তি চালু করবেন। এটাও ঠিক শুনেছিস। সারাদিন আড্ডা আর গুলতানি মারারছে লেখাপড়া করাটা অনেক ভালো। বাবা এসব শুনে না খুব খুশি হয়েছেন। আমার বাবাও। আর তোরা বুঝি দুঃখ পেয়েছিস? না স্যার, আমরাও খুব খুশি হয়েছি। আমরা আবার স্কুলে আসতে পারবো, টিফিন খেতে পারবো। স্কুলে আসার কথা শুনে প্রথমেই টিফিনের কথা মনে এসেছে। উজবুক মানে স্যার, কি যে আনন্দ হচ্ছে স্যার। কি মতলবে এখন এসেছিস? ঝেড়ে কাশ দেখি, আমার অনেক কাজ আছে। মানে বলছি কি স্যার, আমরা চাই ওই ইন্সপেক্টর স্যার আজ আসলে আমরাই ওনার খাবারের দায়িত্ব নেব। মানে? মানে বাবা বলছিল হেড স্যার আমাদের এত বড় একটা সুযোগ দিচ্ছেন, ইন্সপেক্টর স্যার দেখুক আমাদের স্কুলের ফেল করা ছাত্ররাও কত ভালো। মানে হরেন বাবু, কথাটা ওরা মন্দ বলেনি। ইন্সপেক্টর সাহেব বুঝবেন আমি ফেল মারা ছাত্রদেরও কত সুশিক্ষা দিয়েছি। ঠিকই তো। বাবা গলদা চিংড়ি এনে দেবে বলেছে, মা রান্না করে দেবে। চিংড়ি তো আমি। হরেন, তুমি বড্ড বেশি কথা বলো।
ঠিক আছে এত করে যখন বলছিস বটব্যাল বাবুর রাতের খাওয়ার দায়িত্ব তোদের, আমি ওনাকে তোদের কথা আলাদা করে বলবো। ঠিক আছে স্যার, এখন তাহলে আসি স্যার, এক্ষুনি কাজে লেগে পড়ি। হ্যাঁ যা। তবে তোমাদের ওই ধেরে সাকরেদ ও যেন এর মধ্যে না থাকে, ওরে আমি স্কুলে আর অ্যালাউ করব না। না না স্যার, না 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 না, আর সহ্য করা যাচ্ছে না। পেটে যা ছুঁচোয় ডন মারছে। হেড স্যার নটু বাবু যে এখনো খাবার পাঠাচ্ছেন না, এই যে দেখছি শুরুতেই চূড়ান্ত ব্যবস্থা, নাম্বার কাটা যাবে। আসতে পারি? কি জানো? ইন্সপেক্টর স্যার। তোমরা কে হে বাছা ধনেরা? আজ্ঞে স্যার, স্কুলের প্রাক্তন ছাত্র, আপনার জন্য খাবার এনেছি স্যার, খাবার। খাবার? ওর জন্যই তো অপেক্ষা করছি, এসো এসো। এই যে আয়রে তোরা, খাবারগুলো এখানে সব সাজিয়ে দে এইখানে। খাবারগুলো আর কোথায়? কি কি পদ এনেছো? এই যে স্যার, খাঁটি ফুলমতি চালের ভাত। বাসমতি চাল শুনেছি, ফুলমতি তো শুনিনি। তা গলদা চিংড়ি কোথায়? নটু বাবু জ্যাম্বো সাইজের গলদা চিংড়ি খাওয়াবে বলেছিল। এই যে স্যার, এই যে। কি এটা কি মাছ? এই মানে স্যার, বলদা ট্যাংরা। গলদা চিংড়ির বদলে বলদা ট্যাংরা? হেভি মাছ স্যার, গলদা চিংড়ির ডুপ্লিকেট বেরিয়ে গেছে তো, সেটাই হচ্ছে গিয়ে বলদা ট্যাংরা। একই টেস্ট, তবে দাম খুব কম। আমার জন্য নটুবাবু বলদা ট্যাংরা পাঠিয়েছে, আরো নাম্বার কাটা। নটুবাবু খুব কিপটে স্যার, একদম খরচাই করতে চায় না। আমাদের বললো তোরা এই বলদা ট্যাংরা দিয়েই চালিয়ে দে। কি সাংঘাতিক কিপটে! আগে খোঁজ নিয়ে আসা উচিত ছিল। কাল সকালে কচি পাঁঠা পাঠাবে তো? মানে লজ্জা দেবেন না স্যার, সকালে রুটি আর গুড় দিয়ে ব্রেকফাস্ট, আর দুপুরে কচি গাছপাঠার ঝোল। গাছপাঠা? সেটা আবার কি? কেন স্যার, কচি কাঁঠাল মানে চোর স্যার, পুরো মাংসের মতো রান্না করে দেবো স্যার। সব নাম্বার কেটে দেবো আমি। আগে জানলে আমি বিপত্তারিণী উচ্চ বিদ্যালয়ে পর্যবেক্ষণে যেতাম। আমি বলি কি স্যার, এখনো সময় আছে, কাল সকালের ট্রেনেই চলে যান, তাহলে স্যার নটুবাবু খুব খুশি হবেন, কোনো খরচা করতে হবে না। কি স্কুল ইন্সপেক্টরকে বলদা ট্যাংরা আর গাছপাটা খাইয়ে এত বড় অপমান করেছে? এখনই আমি এখান থেকে চলে যাব। এক পিস বলদা ট্যাংরাও খাবেন না স্যার? না। গলদা চিংড়ির বদলে বলদা ট্যাংরা, কচি পাঁঠার বদলে গাছ পাঠার ব্যবস্থা করেছেন। চূড়ান্ত অব্যবস্থা। আমি চলে যাচ্ছি। আপনার এ স্কুল পরিদর্শন সম্ভব না। আপনার সব নাম্বার কাটা। হ্যাঁ, এসব কি হরেন বাবু? এই আমার তো সর্বনাশ হয়ে গেল। শ্রেষ্ঠ হেড স্যারের পুরস্কারটা হাতছাড়া হয়ে গেল আমার। সবই উজবুক গুলোর জন্য। এক্ষুনি বলো হরি দারোগাকে খবর দিন, ওদের আমি ছাড়বো না হরেন বাবু, এই আমি আপনাকে বলে দিলাম। এ তো সম্ভব না। বলো হরি দারোগা কি করবে? কেন? কেউ কাউকে ট্যাংরা মাছ খাওয়ালে তো পুলিশ কিছু করতে পারে না, কোন আইনে ধরবে? ষড়যন্ত্র, সব ওই ধাড়ি উজবুকটার ষড়যন্ত্র। এবার আমি বুঝতে পেরেছি কেন ওরা আমাকে ওই জং ধরা মেডেলটা গলায় ঝুলাতে এসেছিল। ওরা চায় না যে আমি আবার ফেল মারা ছাত্রগুলোকে স্কুলে জায়গা দেই। আপনাকে ওরা বোকা বানিয়েছে স্যার। এবার আমি কি করব হরেন? আপনি এক্ষুনি নিজে গিয়ে আবার বটব্যাল বাবুকে নিয়ে আসুন। ঠিক বলেছো তুমি হরেন। এরপর তো ওনার বিপত্তারিণী উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে যাওয়ার কথা ছিল বলে জানি। আমি এক্ষুনি যাচ্ছি। কিরে, তোদের লিডারের কামাল কেমন দেখলি একবার বল। দারুণ দারুণ। জোর বাঁচা বেঁচে গেছি, নয়তো বাবা ঘাড় ধরে স্কুলে পাঠাতো। আমাকে এবার থেকে রোজ 2 বেলা আলু কাবলি খাওয়াবি। তা বলে রোজ?
আলাবাত খবর আছে, খবর আছে। সব্যনাশী খবর। কিছুটা শুনলাম হেড স্যার ওই ইন্সপেক্টর বটব্বেল বাবুকে আবার এখানে নিয়ে আসতে গেছে। হোয়াট? যা একটু আগেই ট্রেনে চেপে রওনা হয়েছে। স্কুলের গেস্ট হাউসে রাধুনিকে গলদা চিংড়ি রাখতে বলে গেছে। লাস্ট ট্রেনে ফিরবে, রাতে ফিরেই নাকি গলদা চিংড়ি দিয়ে ভাত খাওয়াবে। এবার কি হবে গুলটে মামা? আমাকে দেখছি এবার আরো কড়া ডোজ ঝাড়তে হবে। হেড স্যার আমাদের আবার স্কুলে ভর্তি নিয়েই ছাড়বে। কি বিপদ রে বাবা। চুপ কর, তোদের থেকে আমার বিপদ বেশি। তোরা স্কুলে চলে গেলে আমার আড্ডা বন্ধ হয়ে যাবে, সেটা খেয়াল করেছিস? আমি এটা কোনোভাবেই সহ্য করব না। তাহলে তুমি কি করবে গুলটে মামা? স্টেশন থেকেই এবার হটাবো। হ্যাঁ রে, লাস্ট ট্রেনে ফিরবে তো, মানে রাত হয়ে যাবে। এই শোন তোরা, জয় গুরু। এ বাবা, কি জানি এরপর আবার কি হয়। গুলটে মামা। কিরে, হেড স্যার কি ফিরবে না নাকি? লাস্ট ট্রেন তো এসে গেল। ওই দেখ। চলো এবার। বটব্যাল বাবুকে তো রাজি করাতে পারলাম না। স্যার, আপনি এত রাতে কোথায় গিয়েছিলেন? আবার তোরা, তোদের আমি ছাড়বো না। বটব্যাল না আসুক, আমি আবার তোদের বাবাদের বলে স্কুলে ভর্তি করাবো। আমার সঙ্গে চালাকি? এটি না স্যার, চালাকি না। এত রাতে ফিরবেন তাই আপনাকে নিতে এলাম। আর আমার কোনো উপকার করবি না, আমি বলে দিলাম। না স্যার, শুনেছি রাতের দিকে এদিকে একটা সাহেব ভূত হানা দেয়। বলিস কি? হ্যাঁ স্যার, তাই তো স্যার আপনাকে। মিস্টার হেডু, এত বড় সাহস তোর! আমাকে না বলিয়া তুই আমার স্কুলের ছাত্র ভর্তি করিতেছিস? ওরে পালা পালা, সাহেব ভূত। কি আপনি কে? আমি তোর স্কুল স্থাপিত করিয়াছিলাম সেই ইংরেজ আমলে 1965 সালে। এসব কি বলছেন? আপনি আমাদের স্কুল স্থাপন করেছিলেন 1965 সালে? তখন তো ভারত স্বাধীন হয়ে গেছে। ইংরেজ আমল কোথায়? কেসটা গড়বড় মনে হচ্ছে। তাতে তোর কি? এই গলতপুরে তখনও ইংরেজ ছিল, এটা পরে স্বাধীন হইয়াছে। তাই বুঝি? তা আমাদের দেশ কবে স্বাধীন হয়েছে বলুন দেখি? মানে তখন আমি জন্মেছি নাকি জানবো, কি আশ্চর্য ব্যাপার। তাই বুঝি? দাঁড়া, এবার তুই জন্মাবি, ভূত থেকে মানুষ হবি এবার। কি না, এই মাথা পেটে গেলে মরে যাবো। এই পালাই, পালাও পালাও। কত সারা উজবুক, আমাকে বোকা বানানো। দাঁড়া। যা, কেস পুরো উল্টে গেল। বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে। তোকে আমি ছাড়বো না রে উজবুক। এই দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া। স্যার থামুন থামুন, এবার ওটাকে ফাটকে পোনা যাবে। ওরে বাবা, ওরে বাবা। পাছুরে, হেড স্যারকে থামা রে। ও বাবা গো! ওরে বাবা গো! আমি গেলাম রে। আমার শরীরের 372টা হাড় ভেঙে গেছে রে। খুব ভালো হয়েছে। কে তোমাকে বলতে বলেছে 1965 সালে স্কুল স্থাপন করেছো তুমি? তাও সেটা নাকি স্বাধীনতার আগে। এসব উল্টো পাল্টা বললে হেড স্যার ধরতে পারবে না। আমাদের এই গলতপুরে এই রেটে ভুলভাল কে বলে সেটা সবাই জানে। ঘটনা কাঁচা গায়ে তেলে ছিটে দিবি না বলে দিলুম। তুমি জানো না আমাদের দেশ কবে স্বাধীন হয়েছিল? জানতুম রে, তাহলে বললে না কেন? বেশি ভয় খাওয়াতে গিয়ে সব কেমন গুলিয়ে গেছিল। এবার ঠেলা সামলাও। স্যার ঘোষণা করেছেন আসছে সোমবার থেকেই স্কুলের সব ফেল মারা ছাত্রদের আবার ভর্তি শুরু। হ্যাঁ, কি বলছিস? এমনকি যারা যারা
স্কুলে ভর্তি হবে তাদেরকে বই খাতা সব ফ্রিতে দেওয়া হবে। ওরে বাবা রে, ওরে বাবা গো, আমি আর ভূত হব না রে। তাহলে তুমি কি হবে গুলটে মামা? আমি স্কুল ইনিশ পে কি জানো? ইন্সপেক্টর। হ্যাঁ, ওই হব রে। গুলটে মামাকে জয়! ও বাবা, ও পিসি, আজ ওই ভেন্ডিটার একদিন কি আমার 5 দিন। এত ক্যালটাবুলাস টাইপের টেলামাইসিন হয়ে যাচ্ছে, শেষ পর্যন্ত আড্ডায় অ্যাবসেন্টিং। কি হলো কে জানে ভেন্ডিটার? ও তো একদিনও আড্ডা মিসিং করে না। বাড়ি গেলেই বোঝা যাবে। শরীর টরীর খারাপও হতে পারে। আজ একটা স্পারিং করেই আসবো। আড্ডায় জয়েন্ট না হয়ে বাড়িতে বসে থাকা। ভেন্ডি, ভেন্ডি, ওই ক্যালটাবুলাস ভেন্ডি, বাইরে নিকলা, দেখ কে আয়েসা, মানে আয়া হুঁ। গুলটে মামা। আরে গুলটে মামা, তোমরা কেন, তুই কি ভেবেছিলি তোকে আমেরিকার রাষ্ট্রপতি এসে কলিং দেবে? ওটা রাষ্ট্রপতি হবে গুলটে মামা। মাথা গরম হয়ে গেলে এমন মিস্টেকিং আরো হবে, সব ওই ভেন্ডিটার জন্য। তুই আজকে আড্ডায় আসলি না কেন রে? চুপ থাকবি না উত্তর দিবি? আমার আসনার চাই। অ্যান্সার হবে আসনান না গুলটে মামা। গুলটে মামা, মা ফ্রাইড রাইস আর চিকেন রান্না করেছে, আজকে না বেরোনো যাবে না। এই এত বড় সাহস! কি বললি ভেন্ডি? কি রান্না করেছে? ফ্রাইড রাইস আর চিকেন। দেখলি পাঁচু, আমি ঠিক গন্ধ পেয়েছিলাম, তাই তো চলে এলুম রে ভেন্ডি। কেন রে ভেন্ডি, হঠাৎ ফ্রাইড রাইস আর মাংস রান্না হচ্ছে তোদের বাড়িতে? আসলে বাবা একটা নতুন কেস পেয়েছে, মক্কেল টাকাও দিয়েছে কিছু। বেশ করেছে। কে গন্ধ ছেড়েছে রে! সেই কবে ভেজা টেবিল ফ্রাইড রাইস খেয়েছিলাম দাদুর শ্রাদ্ধে, তারপর আজ খাবো। আজ খাবো মানে? মা কি এত রান্না করেছে নাকি? আমাকে 1 পিস মাংস টেস্টিং করতে দিল না। আড্ডায় না গিয়ে সেই কখন থেকে রান্নাঘরের সামনে ঘুরঘুর করছে। ওরে, তোকে আড্ডায় যেতে হবে না ভেন্ডি, আড্ডা আজ তোর বাড়িতেই বসবে। অসম্ভব! এমনিতেই আজকে হাই বাজেটের রান্না হচ্ছে বলে মা বলেছে আজকের ফ্রাইড রাইস কালকে রাত পর্যন্ত চালাবে। এর মধ্যে তোমরা ঢুকলে তো কেস গন্ডগোল হয়ে যাবে। তার মানে তুই লিডারকে ডাইরেক্ট অসম্মান করলি ভেন্ডি? এর শাস্তি জানিস? হ্যাঁ জানি। চায়ের বিল আজ আমার নামে। চলো গুলটে মামা চলো, আমাদের কপালে প্যারাডাইস চিকেন নেই। ভেন্ডির কপালে আমি ফায়ারিং করব। চলে আয় গুলটে মামা। তোর লজ্জা লাগে না? না লাগে না। জোর করে হলেও লজ্জা লাগা। কেন? আমরা হলাম খাঁটি বাঙালি, একজন বাঙালি হয়ে চিংলিস্তানের ফ্রাইড রাইস খাচ্ছিস, তাও আমাদের না দিয়ে। আঙুর ফল দেখতেছি পুরো টকে গেছে। নড়া, মুখ সামলে কথা বল। বাঙালি হয়ে ফ্রাইড রাইস খাচ্ছে, কেন পোলাও বানাতে পারলো না? তার উপরে সঙ্গে চিকেন। কেন আমাদের মুরগির মাংস কি খারাপ? জয় গুরু! উল্টে বাবু যে দেখতেছি ফ্রাইড রাইস না পেয়ে বেজায় নন্ড ভন্ড হয়ে গেছে। আমি কি করব? মা যদি না দেয়? দরকার হলে তুইও খাবি না? ঠিক ভেন্ডি রে, এক বাটি ম্যানেজ করতে পারিস কিনা দেখ না রে, টুক করে জানলা দিয়ে দিবি। আমার মাকে তো চেনো না, আমাকে রান্নাঘরে ঢুকতে পর্যন্ত দিচ্ছে না। আপনারা বরং ফ্রাইড রাইস ছেড়ে বিরিয়ানি খান, তাতে মনে হয় গুলটে বাবুর মনের জ্বালা জুড়োয় যাবে। কি খাবো? বিরিয়ানি গো, বিরিয়ানি। না, কেন কাটা খায় নুনের চিটে দিচ্ছে বলো তো? ফ্রাইড রাইস জুটছে না তো বিরিয়ানি। এই গলতপুরে বিরিয়ানি? ঢুকে গেছে গো, অলরেডি আমাদের গলতপুরে বিরিয়ানি ঢুকে গেছে। কি বলছে কি নরাদা? দাঁড়া, ছেড়ে কাশ। স্টেশনের কাছে আমাদের হরিমোহন বাবুর ছেলে রতন বিরিয়ানির দোকান দিয়েছে, রতন বিরিয়ানি সেন্টার। লোকজন সব হামলে পড়ি খাচ্ছে গো। তুমি খেয়েছো নোরাদা? কাল রাতেই 1 প্যাকেট চিকেন বিরিয়ানি নিয়ে গিয়েছিলুম বাড়িতে। ও হাতে এখনো গন্ধ লেগে আছে গো। পাঁচুরে, গলতপুরে বিরিয়ানি ঢুকেছে আর আমাদের পেটে ঢোকেনি এখনো। আমি কিছুতেই সহ্য করব না, কিছুতেই না। চল এক্ষুনি। কোথায়? রতন বিরিয়ানি সেন্টার। ফ্রাইড রাইস কা বদলা বিরিয়ানি খা के ही लूंगा। গুলটে মামা।
এই দেখো আসি কোন দাদা। এক কাপ চায়ের পয়সা দিতে পারে না, উনি খাবেন বিরিয়ানি। 3 ফুটো হয়ে জল পরে উনি ঝোলাবেন ঝাড়বাতি। হরি বল। মটন আসি চিকেন শট, মটন আসি চিকেন শট, মটন আসি চিকেন শট, মটন আসি। দাদা আমাকে 3 প্যাকেট মটন বিরিয়ানি দে তো। আমাকে 2 প্যাকেট চিকেন বিরিয়ানি। দাদা আমাকে 1 প্যাকেট। এই আমার 1 প্যাকেট। দিচ্ছি মটন আসি চিকেন শট, মটন আসি চিকেন শট, মটন আসি। ওই দেখো, চিকেন শট। চলো না গুলটে মামা। বিরিয়ানির অনেক দাম হবে কিন্তু। মটন আসি চিকেন শট, মটন আসি চিকেন শট। রতন দেখছি অরিজিনাল মুগলাইয়ান বিরিয়ানি বেচছে না। কেন? এত কম দাম মটন বিরিয়ানি মাত্র 80 পয়সায় দিচ্ছে। 60 পয়সায় চিকেন বিরিয়ানি, নোরা চায়ের থেকেও কম। ওটা 80 টাকা আর 60 টাকা গুলটে বাবা। তাই বল, আমি তো চিন্তায় পড়ে গেছিলাম। তাহলে এখন কি করবে গুলতে মামা? কেন? আমরা বিরিয়ানি খাবো আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি। খবরদার, তুই এই ফেরাই ডাইসি মুখে বিরিয়ানি খাবি না। বিরিয়ানির অপমান, মানে অসম্মান হবে। আমরা কি বিরিয়ানি সত্যি খাবো গুলটে মামা? হলো বাত, চল দেখি। আমাকে 1 প্যাকেট চিকেন বিরিয়ানি। এই আমাকে 2 প্যাকেট মটন বিরিয়ানি দে রতন। আমাকে 2টো চিকেন আর 1টা মটন দে। লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়ান। রতন, তুই কি মোগলাইয়ান বিরিয়ানি বিক্রি করছিস নাকি বাঙালিয়ান বিরিয়ানি? চিকেন আর মটন আছে, ডিম নিলে এক্সট্রা 10 টাকা দিতে হবে। তাহলে 10 টাকার ডিম বিরিয়ানিটাই আগে দে, টেস্টিং করে দেখি, তারপর না হয় 10-12 প্যাকেট নেওয়া যাবে। কি 10 টাকার ডিম বিরিয়ানি? ফুটুন দেখি, ব্যবসার সময় এসে ঝামেলা বাগাচ্ছে। গুলটে মামা, শুধু ডিমের দামই 10 টাকা। তাহলে ডিমের দরকার নেই রে, 5 টাকার নিরামিষ বিরিয়ানি দে। আজ তো বৃহস্পতিবার। মাথা গরম আছে, এবার কিন্তু হাত চলে যাবে। কি মানে না থাক। পাঁচু, এখন চল, রতনের মাথা গরম আছে শুনলি না? মোগলাইয়ান বিরিয়ানি বানাতে পারে না তো, সেই জন্যে। চল চল চল। এই রতন, এই ধারে 1 প্লেট মটন বিরিয়ানির দাম কত রে? এই তবে রে। বাবা, গুলটে বাবা পালাও। ওরে বিরিয়ানি খেতে গিয়ে, ওরে খ্যাপা বিরিয়ানি খেতে গিয়ে কপালে আলু ছুঁড়ে মারলোতে। খ্যাপা তোর কপালে বিরিয়ানি জুটল নে, খ্যাপা তোর কপালে বিরিয়ানি জুটল নে। শান্তি 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 গুলটে মামা শান্তি। রতনের চালাকি আমি ধরে ফেলেছি। মানে? রতন গলতপুরের মানুষদের বোকা বানাচ্ছে। তুমি কি বলতে চাইছো গুলটে মামা? আমি গন্ধেই বুঝে গেছিলাম আসল মোগলাইয়ান বিরিয়ানি রতনে বেচছে না। তবে রতন কি বেচতেছে? আলু ভাতে বাঙালিয়ান বিরিয়ানি। ভেতরে কতগুলো মাংস গুজে দিয়েছে। আপনি নিজে কখনো ওই মোগলাইয়ান আসল বিরিয়ানির 1 পিস চাল মুখে দিয়ে দেখেছেন? নোরা, তুই আমাকে চিনিস? একেরে যারে বলে হারে হারে চিনি। তাহলে তোর জানা উচিত ছিল খাঁটি মোগলাইয়ান বিরিয়ানির প্রথম আবিষ্কার করেছিলাম আমি। কি বলছো কি তুমি গুলটে মামা? বিরিয়ানি তুমি আবিষ্কার করেছিলে? ফ্রাইড রাইস প্লাস বিরিয়ানির ডবল শোক পেয়ে গুলটে বাবুর মাথাটা দেখতেছি ডবল খারাপ হয়ে গেছে। নরা, 1 কাপ ডবল চিনি মেরে চা দে। ঘটনাটা দেখছি তোদের বলতেই হচ্ছে। ব্যাস, আবার গল্প। গল্প না রে, গলতপুরের খাঁটি বলদ ঘটন, একেবারে ডবল খাঁটি সত্যি ঘটনা। বলো বলো গুলতে মামা, শুনি। আমি তখন বেশ কিছু বছর মোগলাইয়াস্তানের রাজার খাস পাকচের চাকরি করছি। পাকচ? ও পাচক মানে রাঁধুনি। মানে বাংলায় তাহলে পাচক বলে। ও ঠিক আছে, তারপর? আমি তো দিনরাত খাঁটি মোগলাইয়ান রান্না করছি বুঝলি। কি কি?
মানে মোগলাইয়ান ফ্রাইড রাইস, মোগলাইয়ান চিলি চিকেন, চিলি মটন, মোগলাইয়ান আলুর চপ, বেগুনি কাবাব, আরো কত কি। জয় গুরু। সাদে মোগলাইয়ান রুটি বানায় দেন নে। মানে সে তো ব্রেকফাস্টে দিতুম। তারপর বিরিয়ানির পয়েন্টে আসো গুলটে মামা। এই তো এসে পড়েছি। তারপর একদিন হলো কি, রাজামশাইয়ের ইচ্ছে হলো রানীদের হাতের রান্না খাবেন। ব্যাস, কথা মতো ঘোষণা হয়ে গেল। আচ্ছা, রাজামশাইয়ের কটা রানী ছিল? মাত্র 3টে। বড় রানীর নাম ছিল দুয়োরানী। হ্যাঁ রে, সেই দুয়োরানী মোগলাইয়ান ভাত রান্না করে দিলেন, সঙ্গে তেল দিয়ে আলু সেদ্ধ মেখে দিলাম আমি। রাজামশাই তো খেয়ে খুব খুশ। তারপর মেজরানীকে রাজা সুয়োরানী বলে ডাকতো। সেই সুয়োরানী আমার বুদ্ধিতে রাঁধলেন মুরগির ঝোল। রাজার একেবারে দিল খুশ হয়ে গেল। জয় গুরু। আর ছোট রানী? ভেরি স্যাডিং ব্যাপার, বুঝলি? কি হলো কি হলো? ছোট রানী তো খুব ছোট ছিল, তাই কিছুই রাঁধতে পারতো না। রাজামশাই গেল খোঁজে, সঙ্গে সঙ্গে ছোট রানীকে রাজপ্রাসাদ থেকে বার করে দিলেন। ছোট রানী একটা মোগলাইয়ান ঝুপড়িতে থাকতে শুরু করলো, বুঝলি? উফ, সারাদিন কাঁদতো। রাজামশাই ওর সব গয়নাগাটি নিয়ে নিয়েছিল, জানিস? ওইসব সারেন দিনই বিরিয়ানির নাইনে আসেন। ওই লাইনেই তো আছে নারা। তোরা তো জানিস আমার মন খুব নরম। একেরে বিরিয়ানির আলুর মতো। সে হবে হয়তো। আহা, তা আমি আর থাকতে না পেরে ছোট রানীকে একটা বুদ্ধি দিলাম। তুমি বুদ্ধি দিলে? হ্যাঁ রে। কি বুদ্ধি? বড় রানীর মোগলাইয়ান ফ্রাইড রাইস আর মেজ রানীর মুরগির ঝোল নিয়ে এসে একসঙ্গে একটা বড় হাঁড়িতে ভালো করে মিশিয়ে ছোট রানীকে বললাম রাজামশাইকে 1 প্লেট বিনা পয়সায় দিয়ে আসতে। জয় গুরু। তারপর ব্যাস, রাজামশাই তো ওই 1 প্লেট মুরগি ভাত খেয়েই লাফিয়ে উঠলো। বলল, বাহ বাহ বাহ, আজ থেকে এই খাবারের নাম হলো বিরিয়ানি। জয় গুরু। বিরিয়ানি? বিরিয়ানি কেন নাম দিলা? ছোট রানীর নামে। মানে? ছোট রানীর নাম ছিল তো বিরিয়ানি, দুয়োরানী, সুয়োরানী আর বিরিয়ানি। জয় গুরু। জয় গুরু। তাহলে এবার তোরা বল, খাঁটি মোগলাইয়ান বিরিয়ানি প্রথম কে আবিষ্কার করেছিল? ওই রাজা মশাইয়ের ছোট রানী। নড়া, ভুলে যাস না, ছোট রানীকে প্রথম বুদ্ধিটা কিন্তু আমি দিয়েছিলাম। তাহলে রতনদার মতো তুমিই তো পারো বিরিয়ানি বিক্রি করতে। রাইট, একেবারে খাঁটি মোগলাইয়ান বিরিয়ানি। পারি, আলবাত পারি। তবে আগে রতনের ওই বাঙালিয়ান বিরিয়ানি বিক্রি বন্ধ করতে হবে। আমার কপালে আলু ছুঁড়ে মারা। ওরে খ্যাপা, বিরিয়ানি খেতে গিয়ে কপালে আলু ছুঁড়ে মারল যে। খ্যাপা, তোর কপালে বিরিয়ানি জুটল নে, জুটল নে। নড়া, এই আমি তোকে বলে দিলুম, রতনের ওই ব্যবসা আমি চৌপাট করতে না পারলে তোর দোকান মুখ হব না। চল তোরা। গুলটে মামা। হয়ে গেল। একখান মোমবাতি কেনার ক্ষমতা নেই, উনি চললেন জেনারেটরদের টর্চ জ্বালাতি। হরি বল। এটা আমি কি শুনলাম? আজকে রতন 300 প্যাকেট বিরিয়ানি বিক্রি করেছে। গলতপুরের লোকজন এত বিরিয়ানি খাচ্ছে, তাও রতনের বিরিয়ানি, আর আমার কপালে জুটছে আলু। না, আমাকে যেভাবেই হোক একটা কিছু করতেই হবে। হয় রতন আমাকে ফ্রিতে বিরিয়ানি খাওয়াবে, নয়তো ওর ব্যবসা বন্ধ হবে। গুলটে মামা। এসব কি বলছিস খতন? হ্যাঁ গো, বাবা তো তাই বললো। গোবিন্দ গুচাইতের ব্যবসা লাটে উঠেছে। রতনের বিরিয়ানি এত লোক খাচ্ছে। চল তো পাঁচু, ব্যাপারটা দেখতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এই সর্বনাশ, মানে কথা সর্বনাশ হয়ে গেল রে আমার এই সর্বনাশের উপর আবার মানে কথা জলজ্যান্ত সর্বনাশ গুলো এসে হাজির হয়েছে। আমরা আপনাকে সমবেদনা জানাতে এলুম ঝোলা। মানে গোবিন্দ বাবু। সমবেদনা হবে গুলটে মামা, সমবেদনা। ওই একই হলো, বেদনায় সব গুলিয়ে গেছে রে।
এত বড় জলজন্ত একটা ভেজাল ইয়ে মানে গুড়ের বিজনেস চোখের সামনে লাটে উঠতে বসেছে। গোবিন্দ বাবু হঠাৎ করে লোকজন গুড় কিনছে না কেন? কিনবে কেন? মানে কথা কিনবে কেন? ওই রতন বিরিয়ানির দোকান খুলবার পর লোকজন মানে কথা রুটি আর ঝোলা গুড়ের বদলে বিরিয়ানি কিনে খাচ্ছে। বলছেন কি? মানে কথা তাহলে আর বলছি কি, বলে কিনা রাতে এক প্যাকেট বিরিয়ানি খেয়ে নিলে মানে কথা সকালে এমন পেট ফুলে গ্যাস হচ্ছে যে আর রুটি ঝোলা গুড় খেতে ইচ্ছে হচ্ছে না। এমনকি মানে কথা দুপুরে অনেকে টিফিনে রুটি গুড় নিয়ে যেত, মানে কথা সেটাও বন্ধ হয়ে গেছে। গত দুদিন আগে মাত্র 1 হাঁড়ি গুড় বিক্রি হয়েছে। একেবারে চোখে দেখা যাচ্ছে না। কি কষ্ট, কি কষ্ট। আমাদের গলতপুরের এতদিনের একটা ব্যবসা এইভাবে। তুমি কি কিছু করতে পারো না গুলটে মামা? যতই আমরা গোবিন্দ বাবুকে ঝোলা মানে উনি তো আমাদের এক পাড়ারই মেসমশাই। অলবাত পারি। মানে কথা কি পারিস? বিরিয়ানি কা বদলা বিরিয়ানি। মানে কথা তুই কি বলছিস এই সব? রতন নকল বিরিয়ানি বিক্রি করছে গোবিন্দ বাবু, আপনি আবার আসল গুড় বিরিয়ানি বিক্রি করবেন। মানে কথা গুড় বিরিয়ানি? হ্যাঁ, একেবারে নিরামিষ হবে, গ্যাস হবে না। আমাদের গলতপুরের লোকজন এমনিতেই গুড় খেতে ভালোবাসে। গুড় বিরিয়ানি পেলে দেখবেন আপনাকে মাথায় তুলে নাচবে। এই গুড় বিরিয়ানি আবার হয় নাকি গুলটে মামা? বানালেই হয়। তাছাড়া ঝোলা ইয়ে মানে গোবিন্দ বাবুর গোডাউনে কত গুড় তো গোডাউন হয়ে পড়ে আছে, তাই না বলুন? তা আছে বই কি? সেগুলো কাজে লেগে যাবে। আপনি শুধু 1 বস্তা চাল কিনে 1 হাঁড়ি খাঁটি খাসমতি চালের ভাত রান্না করুন। তারপর সেই 1 হাঁড়ি ভাতে ঠিক 1 গামলা, 2 কড়াই, 3 বালতি ঝোলা গুড় ভালো করে 1 ঘন্টা 36 মিনিট গরম গমগমে আঁচে পাক করুন। তারপর ভাত গুড় যখন পাক হয়ে যাবে না, তখন ঠিক 14টা তুলসী পাতা আর 16টা কর্পূরের টুকরো ভালো করে ছড়িয়ে 33 মিনিট ধরে নাড়াতে বলবেন। মানে কথা বিরিয়ানিতে তুলসী পাতা, আবার মানে কথা কর্পূর? নিরামিষ তো, খাঁটি বাঙালিয়ান ভোগ টাইপের বিরিয়ানি হবে, বুঝতে পেরেছেন? বড় প্যাকেট 25 টাকা, ছোট প্যাকেট 15 টাকায় বেচুন। রতনের ওই মটন 80 টাকা, চিকেন 60 টাকা, 14টা বেজে যাবে। জয় গুরু। বলছিস? মানে কথা বলছিস? বলছি মানে বলে ফেলিছি। আর হ্যাঁ, হাঁড়িটা উনুন থেকে নামানোর সময় লাল চন্দনের টিপ পরিয়ে গরম গোবর জলে বসিয়ে রাখবেন। গুলটে মামা বাড়ি চলো। গোবিন্দ বাবু, আপনাকে কত অপসম্মান করেছি, কিন্তু আপনার এই বিপদে আপনার সাইডে না দাঁড়িয়ে থাকতে পারলাম না। ওই রতনকে তো জবাব দিতেই হবে। চলে রে তোরা। ও বিরিয়ানি তৈরি হলে আমরা খাবো কিন্তু ঝোলা ইয়ে মানে গোবিন্দ বাবু। হ্যাঁ, মানে কথা খাবি বই কি, খাবি বই কি। আমার তো এখন অন্য কিচ্ছু করার উপায়ও নেই। দেখি গুড় বিরিয়ানি বানিয়ে, মানে কথা গুড় ছাড়া তো আমি আর বাঁচতে পারবো না। এই মানে কথা বেশি করে গুড় মেশা, বেশ কড়া করে বিরিয়ানিটা বানা। 14টা তুলসী পাতা কখন দেবো বাবু? এই তো এক্ষুনি দিবি। মানে কথা 14টা না 40টা তুলসী পাতা দে। এ তো পুরো আয়ুর্বেদিক বিরিয়ানি হচ্ছে বাবু। মানে কথা এই বিরিয়ানি খেলে শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবে। মানে কথা 1 হাঁড়ি আগে মার্কেটে ছেড়ে দেখি। ঘটনটা দেখছি গলতপুরের বিগ সাইজের ক্যালটাবুলাস হয়ে গেছে। খবর আনতে এতক্ষণ সময় লাগে? তার থেকে বলেন চলো না গুলটে মামা, আমরা নিজেরা গিয়ে গুড় বিরিয়ানি টেস্টিং করে আসি। খবরদার নয়, আগে লোকজন টেস্টিং করুক। হয়তো ঘটনা আসছে। ঝোলা গোবিন্দ গুড় বিরিয়ানি বিক্রি শুরু করেছে গুলটে মামা। ইয়াহু! এই কেমন সেল হচ্ছে রে? দেখলাম তো, লোকজন ভিড় জমিয়েছে। বাহ বাহ, গুলটে মামা। খেয়ে যান, মানে কথা খেয়ে যান গুড় বিরিয়ানি। মানে কথা পুরো নিরামিষ। গুড় বিরিয়ানি, গুড় বিরিয়ানি, গুড় বিরিয়ানি, গুড় বিরিয়ানি। এমন তো আগে শুনিনি। আমাকে 1 প্যাকেট দিন তো। আর আমাকে 1 প্যাকেট। এই আমাকেও দিন। মানে কথা ওই রতনের বিরিয়ানির মতন গুড় পাক না, পেটে গ্যাস হবে না, কর্পূর দেওয়া আছে, সব গ্যাস উড়ে যাবে। মানে কথা
কেসটা কি হলো? লোকজন আসছে না কেন আজ? বিরিয়ানির দাম কমাতে হবে নাকি? রতন, আমার কপালে আলু ছুঁড়ে মেরেছিলি না? দেখ এবার কেমন লাগে। গুড় বিরিয়ানি স্টার্ট করিয়ে দিয়েছি, তোরা ব্যবসায় বাড়লাকে উঠবে। কি গুড় বিরিয়ানি? হ্যাঁ গো রতন দা, গুলটে মামা গোবিন্দ বাবুকে গুড় বিরিয়ানি রান্না শিখিয়ে দিয়েছে। কিরে, তুই শিখবি নাকি? তাহলে ওই 1 হাঁড়ি চিকেন মটন বিরিয়ানি আমায় দে, যদি ব্যবসা বাঁচাতে চাস। তবে রে, এবার দেখ দেখ তোর কি অবস্থা করি আমি। কি হচ্ছে কি? এই রতন, ভালো হবে না কিন্তু। আমার ব্যবসা লাটে তোলা, এবার দেখ দেখ তোকে কেমন লাটে তুলি। পাঁচু রে, এগুলো কি বিরিয়ানি হচ্ছে নাকি? মানে কোথায় কি হচ্ছে? টাকা ফেরত দিন গোবিন্দ বাবু। আরে টাকা ফেরত দিন ও গোবিন্দ বাবু। কি মানে কথা আমার দেখছি লসের উপর লস, মানে ডবল লস। আপনার নামে থানায় রিপোর্ট করবো গোবিন্দ বাবু। এই খেয়েছে মানে কথা কি বিপদ? আরে আমি না ওইসব গুলটের কীর্তি, মানে কথা ওকে আপনারা ধরুন। ওরে বাবা, তোকে আমি ছাড়বো না। ওরে আমি না রে, ওই ঝোলা গোবিন্দ বিরিয়ানি বিক্রি করেছে রে। এই, দাঁড়া। উড়িয়া বাবা, ও বাবা গো, ও বাবা। এই তোল মানে কথা, এবার এটাকে তোল। এই তোল। বাঁচাইয়ে, এবার মনে হয় পুরোটাই গেল। ওরে বাছুরে, আমি পুরো লেপটে গেছি রে। কি দরকার ছিল গোবিন্দ বাবুকে এমন সব উল্টো পাল্টা বিরিয়ানির বুদ্ধি দেওয়ার? এবার ঠেলা সামলাও। আমি আহার বিরিয়ানি খাবো না রে। তাহলে তুমি কি খাবে গুলটে মামা? মোগলাই আর পান্তা ভাত। গুলটে মামা কি জয়! ওরে বাবা গো।